আমাদের আজকের ক্লাস হচ্ছে নন মেজর ফিজিক্স ওয়ানের যারা হচ্ছে ম্যাথ এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছেন, আপনাদের নন মেজর ফিজিক্স ওয়ান যে কোর্সটা আছে সেই কোর্স নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকে আর আগামীকালকে দুইটা মিলে আমরা সবগুলা চ্যাপ্টার শেষ করে দিব। আপনাদের যারা নিউ সিলেবাস অনুযায়ী আপনাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 10টা, ঠিক আছে, নতুন সিলেবাস অনুযায়ী। আর যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিবেন তাদের সিলেবাস হচ্ছে আগেরটা থাকবে, যেখানে চ্যাপ্টার হচ্ছে 12টা। অপটিক্সের দুইটা চ্যাপ্টার ওল্ড সিলেবাসে ছিল, যেটা এখন বাদ দেওয়া হয়েছে, টোটাল একটা নেওয়া হয়েছে। তো যারা নতুন সিলেবাসে আছেন তারা হচ্ছে 10টা চ্যাপ্টার পড়বেন, ঠিক আছে। যারা ওল্ড সিলেবাসে ইমপ্রুভমেন্ট যারা পরীক্ষা দিবেন, ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট যারা দিবেন তাদের হচ্ছে 12টা চ্যাপ্টার পড়তে হবে। আমি হচ্ছে অলরেডি আমাদের যে পেইড যে কোর্স আছে, পেইড কোর্সের মধ্যে ওয়েবসাইটে কিন্তু আমি লিখে দিছি যে যারা ইমপ্রুভমেন্ট দিবেন তারা একদম নিচে দেখবেন একটা ইমপ্রুভমেন্ট একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের ভিতরে 7টা না যেন 8টা ক্লাস আছে, যেগুলো এক্সট্রা করতে হবে যারা ইমপ্রুভমেন্ট দিবে তারা। আর রেগুলার যে 10টা চ্যাপ্টারের ক্লাস ওগুলো তো করতেই হবে। যাই হোক, সাজেশন অলরেডি সবাই পেয়ে গেছেন। একটা কথা, যারা হচ্ছে নট প্রমোটেড, ফার্স্ট ইয়ারে নট প্রমোটেড, তাদের সিলেবাস হচ্ছে নতুনটা, নতুন সিলেবাস অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে, ঠিক আছে। যারা নট প্রমোটেড হয়ে ফার্স্ট ইয়ারে আবার পরীক্ষা দিচ্ছেন তাদের নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। এবং কোয়েশ্চেন প্যাটার্ন এগুলো সম্পর্কে আমি সাজেশন ভিডিওতে কথা বলে ফেলছি, এখানে আর বলার কিছু নাই। তো আমরা আমাদের ক্লাস শুরু করি। প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম চ্যাপ্টার থেকে আপনার একটা কোয়েশ্চেন আসতেছে, মানে 10 মার্কস শিওর আসতেছে, 10 মার্কস শিওর। এখানে সাজেশনের মধ্যে দিছিলাম দুইটা দুইটা থিওরেম দিছিলাম, গ্রিনস থিওরেম আর মনে হয় হচ্ছে গস থিওরেম, এই দুইটা দিছিলাম, যে গ্রিন আর হচ্ছে গসের ডাইভারজেন্স তথ্য। তো ওই দুইটা ভালোভাবে পড়তে হবে, দুইটা ইউটিউবে ফ্রিলি অ্যাভেলেবল, যে কেউ দেখে নিতে পারেন। ক্লাস নোট হচ্ছে ফেসবুক পেজে দেওয়া আছে, গ্রুপেও শেয়ার করা আছে। আচ্ছা, ক্লাস শুরুর আগে বলে ফেলি, আমরা যেহেতু আজকে অনেক অঙ্ক করব, হ্যাঁ, যারা ম্যাথ ছাড়া আপনি শুধু থিওরি পড়ে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন না। প্রত্যেকটা থিওরির সাথে একটা করে ম্যাথ দেওয়া থাকে কোশ্চেন গুলোতে, এই জন্য ম্যাথ গুলো স্কিপ করা যাবে না। সো ইম্পর্টেন্ট ম্যাথ গুলো হচ্ছে আমরা যত টাইপের ম্যাথ আছে সবগুলো আমরা এখান থেকে করে ফেলবো। যেহেতু এবার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, একে তো নতুন সিলেবাস কিছুটা চেঞ্জ হয়েছে, তার উপরে হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল কিছু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। নতুন সিলেবাস হিসাবে, নতুন সরকার হিসাবে আনপ্রেডিক্টেবল কিছু প্রশ্ন আসতে পারে, এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের যতগুলা টাইপ আছে টাইপ ভিত্তিক প্রশ্নগুলো পড়ে যাবেন। কোনো একটা অঙ্ক মুখস্থ করিয়েন না, ওইরকম প্রশ্ন আসবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, সবকিছু কি ক্লিয়ার আছে কিনা আরেকবার বলেন। আহ শেখ রিয়া, তারপরে প্রিমা তালুকদার বলছো সাজেশন ভিডিও কই পাবো ভাই? সাজেশন ভিডিও হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। নাসিম হাসান শান্ত বলছে ভাইয়া বই কি সব পড়া লাগবে এইচএসসি এসএসসি এর মতো? বই হচ্ছে সব তো পড়া উচিত, কিন্তু কিছু টপিক আছে যেগুলা থেকে প্রশ্ন আসবে না, ওগুলা বাদ দিতে পারবেন। প্রথম কাজ হচ্ছে আপনি সাজেশন, আমি যেটা দিছি সাজেশন পুরোটা কমপ্লিট করবেন। আর ম্যাথ হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবেন ম্যাথ থাকে কিছু, ওই ম্যাথ গুলা হচ্ছে সব টাইপের ম্যাথ গুলো আপনার নিজে পড়তে হবে। ভোলা আসছে এখন, ঠিক আছে। দ্য রিয়েল মনস্টার কে ভাই রে ভাই, কি নাম! আচ্ছা, শুরু করি আমরা। আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, এটা মেজর নন মেজরের সেম চ্যাপ্টার, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। গত ক্লাসে কি, গত দিনের ক্লাসে কি কেউ ছিল যেটা মেজরের ভেক্টর অ্যালজেব্রা মেজরের যে ক্লাসটা নিছিলাম গতকাল, ওখানে যা পড়াইছে আজকেও সেম জিনিসই পড়াবো, বুঝছো। এটা মেজর নন মেজরের সেম চ্যাপ্টারই থাকে। ভাইয়া ভয়েস ভিডিওর সাথে মিলছে না, আর ঘোলা আসছে, আইফোন লাগবে। আইফোনের টাকা তুমি দিয়ে দাও, তাহলে আইফোন কিনে ফেলবো একটা।
আচ্ছা শুরু করি আমরা, অলরেডি 20 মিনিট হয়ে গেছে। চলেন প্রথমে ভেক্টর অ্যালজেব্রার শুরুতেই হচ্ছে যে জিনিস জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের মধ্যে ভেক্টর ক্যালকুলাস সম্পর্কে জানতে হইলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে জানতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এবং ভেক্টর ক্যালকুলাসের মধ্যে টপিক আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কার্ল, আর একটা হচ্ছে ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট, কার্ল, ডাইভারজেন্স এই সবগুলা হচ্ছে কার্ল মানে হচ্ছে মনে রাখবেন নেবলার সাথে ক্রস গুণন, নেবলার সাথে যে কোনো একটা ভেক্টর সেটার ক্রস গুণন। আর ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণন, নেবলার সাথে যে ভেক্টরের ডাইভারজেন্স বের করতে বলবে সেই ভেক্টরের ডট গুণন। আর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নেবলা কোনো একটা স্কেলার ফাংশনের উপরে কাজ করবে, এখানে ডটও হয় না ক্রসও হয় না। ঠিক আছে। আচ্ছা এখানে নেবলাটা কি জিনিস আমরা জানি অলরেডি। নেবলাটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন with respect to x, y, j cap plus z k cap। ঠিক আছে, এটা হচ্ছে নেবলার পরিচয়। এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর। নেবলাটা কি? একটা ভেক্টর অপারেটর, কারণ এখানের মধ্যে i, j, k এই দিকগুলা উল্লেখ আছে, ফলে এটা হচ্ছে ভেক্টর অপারেটর। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন সম্পর্কে তোমাদের জানা আছে, ক্যালকুলাস 1-এ পড়ছো। আরেকটু আমি মনে করাই দিই। দেখো এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ধরো 9x⁵y³ এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। আর আরেকবার হচ্ছে 9x⁵y³ এটাকে অর্ডিনারি ডেরিভেটিভ, এটাকে বলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন, নর্মাল যে ডি। আর এই যে একটু ঘাড় বাঁকা যে ডি, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো। প্রথমে আমরা এই ডিফারেন্সিয়েশনটা করি। এখানের মধ্যে 9 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট চলে আসছে বাহিরে। x³ দেখো বাকি অংশের উপর ডিফারেন্সিয়েশন হবে, তাই তো। x⁵ সাথে হচ্ছে y³। তো এখানে তুমি এটাকেও তুমি চলক বিবেচনা করতে হবে, এটাকেও তুমি চলক বিবেচনা করছো এর গুণের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এর গুণের সূত্র কি হয়? একটাকে রেখে আর একটাকে ডিফারেন্সিয়েশন, তাই না? তাহলে প্রথমে কে রেখে আমরা হচ্ছে y এর ডিফারেন্সিয়েশন, প্লাস কে রেখে এর ডিফারেন্সিয়েশন, তাই তো। এটাই তো ফর্মুলা, এটাই ফর্মুলা। এখান থেকে তুমি দেখো 9 দিয়ে এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে, 9x⁵, এখানে কি থাকবে? y³ এর যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে 3y²। তারপরে আবার y কে ডিফারেন্সিয়েট করতে হবে, yx প্লাস এখান থেকে কি পাবা? y³ x³ এর ডিফারেন্সিয়েশন করলে 3x²। এইটা হচ্ছে এই লাইনের আনসার। এখন দেখো এইখানে কিন্তু এই যে ডিওয়াই ডিএক্স এই জিনিসের মান কিন্তু আমরা জানি না, এটার মান লাগবে, অর্থাৎ ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ওয়াইটা হচ্ছে এখানে আমার চলক। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে কি করে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হচ্ছে এই যে নিচে যে থাকে, শুধু এই নিচের যে রাশিটা থাকবে সেটাকে সে চলক মনে করে, বাদ বাকি সবাইকে সে ধ্রুবক মনে করে। তাহলে এই ডিফারেন্সিয়েশনের কাছে 9 ধ্রুবক, ওয়াইও ধ্রুবক, শুধুমাত্র এক্স চলক। তাহলে ধ্রুবককে আগে সে ডিফারেন্সিয়েশনের বাইরে বের করে দিবে, অর্থাৎ 9 এবং y³ বাইরে বের করে দিছে, বাকি থাকে কি? x⁵। ঠিক আছে। এখন তুমি চিন্তা করো y³ x এর রেসপেক্টে x⁵ এর ডিফারেন্সিয়েশন করলে 5x⁴। তাহলে দেখো এই ডিফারেন্সিয়েশনের আনসার আর এই ডিফারেন্সিয়েশনের আনসারের মধ্যে হিউজ পার্থক্য। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর টোটাল ডিফারেন্সিয়েশন বা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট জিনিস, আলাদা জিনিস। ঠিক আছে। সায়মা জাহান আমি ছিলাম। আচ্ছা গত ক্লাসে যদি থাকেন তাহলে এই আজকে যা পড়াবো ফার্স্ট চ্যাপ্টার, এটা আপনি না দেখলেও চলবে। রবীন্দ্র প্রণয় কেমন আছেন? ভালো আছি। সে হচ্ছে আমার বন্ধু, ক্লাস শেষ করে কল দিয়ে না। আচ্ছা কল দিব, তুই যা এখন এখান থেকে যা। রিফাত সরকার, আচ্ছা ক্লাসটা রেকর্ড থাকবে না? হ্যাঁ থাকবে, রেকর্ড থাকবে, 20 দিন থাকবে। ভাইয়া আপনার পেজের নাম কি বললেন? পেজের নামে যে কর্নারে লেখা আছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, সেম নামে ইউটিউব চ্যানেল আছে, ওখানে সাজেশন আছে। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করলে পেজ পেয়ে যাবেন। সুদীপ্ত দাস, তোমাদের সুদীপ্ত দাদা লিখছে কি, স্যার কি বিয়ে করছেন?
বিয়ে তো করে ফেলছি, একটা বাচ্চাও আছে, সে অনার্সে ভর্তি হবে কয়দিন পরে। আমার দেখতে ছোট দেখা যায় কিন্তু আমার বয়স কিন্তু অনেক। আমার একটা ছেলে অনার্সে ভর্তি হবে ফার্স্ট ইয়ার এই বছর। অঞ্জন রয়, কেমিস্ট্রির অঞ্জন স্যার আসছে। স্যার এত স্মার্ট কেন? স্যার আপনার চোখ সুন্দর, এই জন্য আমার সুন্দর লাগতেছে। তানবিরুল ইসলাম, এক্স টু দি পাওয়ার ফাইভ তো ভাইয়া, কোথায় এক্স টু দি পাওয়ার ফাইভ? হ্যাঁ এক্স টু দি পাওয়ার ফাইভ তো। ও সরি, এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ। থ্যাংক ইউ। এক্স টু দি পাওয়ার ফাইভ হইলে এখানে ফোর এক্স স্কোয়ার। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ঘটনা। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের মধ্যে আমরা পার্থক্য বুঝলাম। এই যে ডিফারেন্সিয়েশনটা, এ খুব ভালো ডিফারেন্সিয়েশন, সে সবাইকে রেসপেক্ট করে, সে এক্স কেও চলক হিসাবে রেসপেক্ট করে, ওয়াই কেও সে চলক হিসাবে রেসপেক্ট করে। আর এ হচ্ছে একটু খারাপ প্রকৃতির ডিফারেন্সিয়েশন, সে শুধু নিজেকে চেনে। এই যে নিচে যে থাকবে শুধু তাকে সে চলক হিসাবে বিবেচনা করবে, বাদ বাকি সবাইকে সে ধ্রুবক হিসাবে বিবেচনা করবে। তাহলে তুমি বলো তো, এই যে দেখো, এক্স অফ 9 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 6, এটা ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো? এটা ডিফারেন্সিয়েশন কত হবে? x এর সাপেক্ষে 9 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 6 এর ডিফারেন্সিয়েশন কত হবে বলো? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কত হবে বলো তো? এটার আনসার কি হবে বলো? x এর সাপেক্ষে 9 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 6 এর ডিফারেন্সিয়েশন কত হবে? অঞ্জন রয় স্যার কি বলছে? স্যার গুগল সার্চ নিয়ে কিছু বলেন। আপনারা হচ্ছে কান্নাকাটি করেন, বুঝছেন? আপনারা ব্রাজিল নিয়ে কান্নাকাটি করেন, আমরা হচ্ছে এদিকে ফাইনাল নিয়ে চলে আসবো। গুপ্ত আছেন, গুপ্ত থাকেন, বুঝছেন স্যার। বায়েজিদ আহমেদ বলছে হচ্ছে জিরো, গুড। এই যে দেখো, এই যে খারাপ ডিফারেন্সিয়েশন, সে হচ্ছে ভিতরের দিকে তাকায় দেখবে যে তার নিজের অস্তিত্ব কি এখানে ভিতরে আছে কিনা। সে দেখতেছে এখানে কোনো এক্স নাই, এখানে কোনো এক্স নাই, ফলে সবাইকে সে ধ্রুবক মনে করে। মানে সবাইকে সে ধ্রুবক বিবেচনা করছে, সবাইকে সে কি বিবেচনা করছে? নাইনটাও তার কাছে ধ্রুবক, ওয়াইটাও ধ্রুবক, জেডটাও ধ্রুবক, সবাই ধ্রুবক। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত? জিরো। আনসার হচ্ছে জিরো। বুঝতে পারছো? আচ্ছা দেখো, আমরা যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতাম, মনে করো 5x³ y টু দি পাওয়ার 5 z, তাহলে আনসার কত আসবে বলো? আচ্ছা, 10y 10x y z² কত আসবে আনসার বলো? এটার আনসার কত আসবে দেখো, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে 10টা তার কাছে ধ্রুবক, এক্সটাও তার কাছে ধ্রুবক, ওয়াইটাও তার কাছে ধ্রুবক, শুধুমাত্র চলককে জেড স্কোয়ার। ফলে এই যে যারা আছে তাদেরকে আগে বাইরে বের করে দিবে, 10xy কে বাইরে বের করে দিছে, বাকি থাকবে কি? শুধু জেড স্কোয়ার। জেড স্কোয়ারকে সে চলক মনে করবে। জেড এর সাপেক্ষে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2iz, ফলে টোটাল আনসার হচ্ছে 20xyz। ঠিক আছে, এগুলো তো তোমরা পারো আগে থেকে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমরা পারো অলরেডি। সো এটা নিয়ে আর কথা বাড়াই না, চলো আমরা আমাদের কাজ শুরু করি। ওকে, প্রথমে আসো আমরা একটা গ্রেডিয়েন্ট নির্ণয় করি। একটা প্রশ্ন লিখি, একটা কোয়েশ্চেন লিখো। ফাই ইকুয়ালস টু হচ্ছে 3x³ y টু দি পাওয়ার 5 প্লাস 5x² z³ এর গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এর গ্রেডিয়েন্ট কত? 1 1 2 বিন্দুতে। 1 1 2 বিন্দুতে হচ্ছে গ্রেডিয়েন্ট নির্ণয় করব। গ্রেডিয়েন্ট নির্ণয় করব, এই যে ফাই হচ্ছে এটা। তাহলে দেখো, ফাইটা হচ্ছে একটা স্কেলার ফাংশন, ফাইটা হচ্ছে স্কেলার, ফাইটা স্কেলার। কিভাবে বুঝলাম ফাইটা স্কেলার বলতে পারবা? কিভাবে বুঝলাম ফাইটা স্কেলার? ফাইটা স্কেলার হয় বুঝলাম কিভাবে? বায়েজিদ আহমেদ 20xyz, গুড, সঠিক অ্যান্সার দিছো। জামাল মুসিয়ালা মনে হয়, তোমার অ্যান্সার হয় নাই ভাইয়া। 2z না, ওই যে সাথের কনস্ট্যান্ট গুলো তো বাইরে আসবে, ওগুলাও লিখতে হবে, শুধু 2z না। এটা যে স্কেলার সেটা বুঝলাম কিভাবে বলো তো? ফাই যে স্কেলার এটা আমি বুঝলাম কিভাবে?
পাইটা যে স্কেলার সেটা আমি বুঝলাম কিভাবে? সাইমা জাহান লামিয়া বলছে ভেক্টর নাই কোনো। ইয়েস, এখানে কোনো ভেক্টর নাই, কোনো আই জে কে কিচ্ছু নাই, কোনো আই জে কে কিছু নাই ডান পাশে, কোনো দিক নির্দেশ করে না। ইয়েস, বৈশাখী মন্ডল প্রীতি বলছে মার এবং দিক আছে তাই। মার এবং দিক থাকলে তো ভেক্টর হয়ে যাবে, এটা তো ভেক্টর না। এই যে দেখো এখানে শুধু মান আছে, দিক নাই, কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কিছু নাই, বুঝছো? এই কারণে এটা হচ্ছে স্কেলার। হাবিবা খাতুন বলছো ক্লাসটা কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 20 দিন রেকর্ডেড থাকবে। জামাল ভাই যা আসতে পারে দয়া করে তা পড়াবেন, বারবার পড়বো, এক্সাম হলে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাথ যা যা আসতে পারে সেগুলো এখান থেকে পড়াবো। রহমান ইসলাম কোন না ভাইয়া ইমপ্রুভমেন্টের সাজেশন দেন, দিয়ে দিছি, ইউটিউব চ্যানেলে আছে, খুঁজলেই পেয়ে যাবেন। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ইউটিউব চ্যানেলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, এখন এতটুকু যে লিখলাম তা কি বুঝছো? এই যে দেখো এইভাবেই গ্রেডিয়েন্ট বের করতে হয়। এই যে গ্রেডিয়েন্ট বের করতে হয় কিভাবে, নেবলা তার পাশে ফাই, নেবলা তার পাশে ফাই, মাঝে ডট বা ক্রস কোনো চিহ্ন দেওয়া যাবে না, নেবলা ফাই। নেবলার মান বসাইলাম, নেবলা অপারেটরের মান, এটা আমরা জানি মুখস্থ। তার পাশে হচ্ছে ফাই। এখন ফাইটা এই যে একবার এখানে, একবার এই ডিফারেন্সিয়েশনের উপরে, একবার এই ডিফারেন্সিয়েশনের উপরে। তাহলে এই যে ফাইটা একবার এক্স এর সাথে, একবার ওয়াই এর সাথে, একবার জেড এর সাথে বসাই দিলাম। এখন এক্স এর সাপেক্ষে ফাই এর ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্স এর সাপেক্ষে ফাই এর ডিফারেন্সিয়েশন, আসো এক্স এর সাপেক্ষে ফাই এর ডিফারেন্সিয়েশন করি। ফাই বলতে এই পুরাটার ডিফারেন্সিয়েশন, তাহলে এক্স এর সাপেক্ষে প্রথমে এইটা ডিফারেন্সিয়েশন করো। সে শুধুমাত্র এক্স কে চিনবে, থ্রি এবং ওয়াই কে চিনবে না, তাদেরকে ধ্রুবক মনে করে বাইরে বের করে দিবে। এই যে বাইরে বের করে দিছে, বাকি আছে কি এক্স কিউব। এক্স কিউব কে সে ডিফারেন্সিয়েশন করবে, এক্স কিউব কে যদি সে ডিফারেন্সিয়েট করে তাহলে আনসার আসবে কি 3x²। তারপরে এখানে আসো প্লাস, সে শুধুমাত্র কাকে চিনবে, এক্স কে চিনবে। ফাইভটা তার কাছে ধ্রুবক, জেডটা তার কাছে ধ্রুবক, এদেরকে বাইরে বের করে দিবে, তাহলে 5z³ এগুলো তার কাছে ধ্রুবক, বাইরে বের করে দিছে। x² ডিফারেন্সিয়েশন কত, 2x। শেষ, এই অংশটা শেষ। এখন আসো প্লাস এই যে জে অংশ, প্লাস জে ক্যাপ। জে ক্যাপের জন্য আমরা লিখতে পারবো, দেখো y এর সাপেক্ষে ফাই এর ডিফারেন্সিয়েশন, y এর সাপেক্ষে এখন ফাই কে ডিফারেন্সিয়েট করব। এই পুরোটা হচ্ছে আমার ফাই, এর প্রথমে এই প্রথম পদকে ডিফারেন্সিয়েট করি। দেখো y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে শুধুমাত্র y কে সে চলক বিবেচনা করবে, 3 এবং x³ তার কাছে ধ্রুবক, ফলে 3x³ কে সে বাইরে বের করে দিছে। y⁵ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5y⁴, মাঝে আছে প্লাস, দিলাম প্লাস। আবার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে আমরা, y এর সাপেক্ষে। এখানে দেখো 5xz, কোনো y কি আছে, নাই, কোনো y নাই, এরা সবাই তার কাছে ধ্রুবক, তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত হয়, 0 হয়। ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0। বুঝতে পারছো? তাহলে গেল আই জে, পরে আসো কে অংশে, কে প্লাস কে। কেতে যদি আসি, দেখো জেড এর সাপেক্ষে ফাই এর ডিফারেন্সিয়েশন, জেড এর সাপেক্ষে ফাই, ফাই বলতেই পুরোটা। এখানে আসো প্রথম অংশে, এখানে কি কোনো জেড আছে, নাই, তার মানে সবাই তার কাছে কি ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন কত, 0 প্লাস। এখানে আসো, এখানে জেড আছে, 5 এবং x² তার কাছে ধ্রুবক, তাদেরকে বাইরে বের করে দিয়েছে, 5x², z³ এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3z²। বলো এতটুকু কি বোঝা গেছে কিনা? এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব, 3 আর 3 হচ্ছে 9, 9x² y⁵। এখন আই আমি আগে দিলাম নাকি ব্র্যাকেটে পরে দিলাম ওতে কোনো অসুবিধা নাই, যে কোনো এক জায়গায় দিলে হবে। 3 হচ্ছে 9x² y⁵ প্লাস 5 দুগুণে 10 x z³ i প্লাস, এখান থেকে আসো, এটা তো 0, 3 5 15, x³ y⁴, সাথে তলে আসলো j কে প্লাস, এটা তো 0, 3 5 15, x² z² সাথে হচ্ছে কে। এটাই হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। বলো এতটুকু কি বোঝা গেছে কিনা? সিম্পল ক্যালকুলেশন, এতটুকু ক্লিয়ার কিনা? বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু বোঝা গেছে কিনা? ম্যাথ শুধু ভাই, থিওরাম কি করব? থিওরামের জন্য সাজেশন তো দিছি,
থিওরামের জন্য সাজেশন দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে জাস্ট সার্চ করবেন, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করবেন, ইউটিউবে জাস্ট ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট দিয়ে লিখে সার্চ করলেই হচ্ছে চ্যানেল পেয়ে যাবেন, ওখানে দেখবেন যে সাজেশনের ভিডিও দেওয়া আছে। নন্দিতা দাস নিতু বলছে ক্লিয়ার, বৈশাখী প্রীতি বুঝতে পারছি, সাইমা জাহান ক্লিয়ার। ওকে, তাহলে এখানে কিন্তু আমার কাজ শেষ না, আমি জাস্ট গ্রেডিয়েন্ট বের করলাম। এখন কি বলছে, কোন বিন্দুতে বের করতে হবে, 112 বিন্দুতে গ্রেডিয়েন্ট বের করতে হবে। 112 বলতে কি বোঝাচ্ছে, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, পরেরটা হচ্ছে জেড এর মান। তাহলে 112 বিন্দুতে হচ্ছে আমি কি বের করবো, এখন গ্রেডিয়েন্ট বের করবো। তাহলে দেখো 112 বিন্দুতে গ্রেডিয়েন্ট, ফাইয়ের উপরে চিহ্ন মানে ভেক্টর চিহ্ন দিবা না, তাহলে এক্স এর জায়গায় 1 বসবে, ওয়াই এর জায়গায় 1 বসবে, জেড এর জায়গায় 2 বসে যাবে। তাহলে আসো 9, এক্স এর জায়গায় কত বসবে 1, 1 কে স্কোয়ার করো কত আসবে 1, ওয়াই এর জায়গায় 1 বসবে, 1 টু দি পাওয়ার 5 মানে কত 1, তাহলে 9 কে 9 প্লাস, এখানে আসো 10, এক্স এর জায়গায় বসবে কত 1, তাহলে 10 কে 10, 2 কিউব, 2 কিউব মানে কত 8, তাহলে 8 10 80 প্লাস, এখানে আসো 15, এক্স কিউব মানে কত, এক্স এর জায়গায় 1 বসবে, তাহলে 1 যদি বসাও 1 কিউব মানে 1, এখানে 1 বসবে, 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে 15 কে 15, শুধু 15, এখানে কোনো জেড নাই, তাহলে 15 সাথে জে কে প্লাস, এখানে আসো 15, এক্স এর জায়গায় 1 বসবে, 1 স্কোয়ার করলে 1, 15, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 4 15 কত, 4 10 40, 20 60, তাহলে 80 আর 9 হচ্ছে 89, 89 আই ক্যাপ, 15 জে ক্যাপ প্লাস 60 কে ক্যাপ, এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি তোমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলে তাহলে পারবা কিনা বলো। নন্দিতা দাস নিতু বলছো ক্লিয়ার, নাসরিন সুলতানা ক্লিয়ার। ওকে, তাহলে কোনো একটা বিন্দুতে যদি আমাকে গ্রেডিয়েন্ট বের করতে বলে তাহলে আমি এই পদ্ধতিতে গ্রেডিয়েন্ট বের করতে পারবো। তাহলে গ্রেডিয়েন্ট সংক্রান্ত কোনো অঙ্ক আসলে আশা করি পারা যাবে। ঠিক আছে না? ঠিক আছে, লেখা শেষ, মুছে ফেলবো। আচ্ছা, যারা হচ্ছে নোট করতেছেন, এটা হচ্ছে আপনাদের পরীক্ষা পর্যন্ত থাকবে না, আপনাদের পরীক্ষা তো শুরু 27 তারিখে, পরীক্ষা শেষ সামনের মাসে যাবে, তো এতদিন হচ্ছে লাইভের ভিডিওগুলো থাকে না, এই জন্য আপনারা হচ্ছে নোট করবেন, বুঝছেন, নোট করে ফেলবেন, ক্লাসে যা যা পড়াচ্ছি সেগুলো নোট করবেন, কিছু হোমওয়ার্ক দিব সেগুলোও করবেন, করে হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপে হচ্ছে আপনার নোটটা আপনার নিজের নাম লিখে, কোর্সের নাম লিখে আপলোড করে দিবেন, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট সেম নামে ফেসবুক পেজ, সেম নামে ইউটিউব চ্যানেল, সেম নামে ফেসবুকে গ্রুপ আছে, এই গ্রুপে পোস্ট করে দিয়েন, তাহলে আমি চেক করবো যে আপনার হোমওয়ার্ক এগুলো যেগুলো করছেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে, তাহলে মুছলাম এটা। এখন এখান থেকে একটা হোমওয়ার্ক দিই আপনাদের, এটা হচ্ছে আপনারা নিজেরা গ্রেডিয়েন্ট বের করবেন। দেখেন, কোন স্থানে তাপমাত্রা থিটা ইকুয়ালস টু 3x³ y² প্লাস 5y² z³ প্লাস 2xy² ডিগ্রি সেলসিয়াস হলে ওয়ান জিরো ওয়ান বিন্দুতে তাপমাত্রার নতি বা নতি মানে হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে, গ্রেডিয়েন্টের বাংলা হচ্ছে নতি, তাপমাত্রার নতি বা গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এখন এখানে তাপমাত্রা না দিয়ে চাপ দিতে পারে, অন্য যে কোনো কিছু দিতে পারে, এখন কি দিচ্ছে সেটা তোমার দেখার দরকার নাই, তুমি গ্রেডিয়েন্টের নিয়ম জানো, গ্রেডিয়েন্টের নিয়মে অঙ্ক করবা, লাস্টে গিয়ে এই বিন্দুটা বসাই দিবা, কাজ শেষ। ওকে,
এত থিওরাম কিভাবে পড়বো? জামাল বলছো ভাই কমায় দেন প্লিজ। সাজেশনে তো কমাই দিছি, বই তো অনেক বড়, সাজেশনে কমাই দিছি দেখেন। সাবরিনা রহমান মিম, নন মেজর তো কিছু পড়া হয়নি ভাইয়া, হেল্প করেন একটু, শর্টকাট নিয়ম দেন। অঙ্কের তো শর্টকাট নিয়ম হবে না, অঙ্ক মেইন নিয়মেই করতে হবে। অভিষেক মন্ডল বলছো পারবো, ফাহমিদা ফেরদৌসা নোহা বলছো পারবো, ওকে গুড। তাহলে এটা করবেন। এখন চলে যাই আমরা ডাইভারজেন্সে। আচ্ছা, দেখেন, যদি আমাকে বলে যে কোনো একটা ভেক্টর দিয়ে যদি বলে যে এই ভেক্টরটা সলিনয়েডাল কি না, সলিনয়েডাল কি না চেক যদি করতে বলে, সলিনয়েডাল, সলিনয়েডাল কি না, এটা নোট করে রাখবেন। সলিনয়েডাল কি না যখন আমাকে চেক করতে বলবে তখন আমি কি করব, ওই যে ভেক্টরটা সেটার ডাইভারজেন্স বের করব। ডাইভারজেন্স যদি জিরো হয় তাহলে সলিনয়েডাল হবে, যদি জিরো না হয় তাহলে সলিনয়েডাল হবে না। জিরো হইলে সেটা কি হবে, সলিনয়েডাল হবে। জিরো হইলে সেটা সলিনয়েডাল হবে। আর যদি জিরো না হয়, নট ইকুয়ালস টু জিরো হলে সলিনয়েডাল নয়। বুঝতে পারছো? মনে থাকে যেন এটা সলিনয়েডাল না। তারপরে আসো ঘূর্ণন। ঘূর্ণনশীলতা যদি আমাকে চেক করতে বলে, ঘূর্ণনশীলতা যদি চেক করতে বলে, তাহলে আমি কি করব, কার্ল বের করব, ডেল ক্রস ওই ভেক্টরটা, ভেক্টরটার সাথে ক্রস করে যদি আনসার জিরো আসে তাহলে বলবো যে ওই ভেক্টরটা হচ্ছে ও ঘূর্ণনশীল, মানে সেটা ঘুরে না, ও ঘূর্ণনশীল। অঘূর্ণনশীলের মানে হচ্ছে সংরক্ষণশীল, অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল। যদি জিরো হয় তাহলে অঘূর্ণনশীল হবে এবং সংরক্ষণশীল হবে। আর যদি নট ইকুয়ালস টু জিরো আসে, নট ইকুয়ালস টু জিরো আসে, তাহলে বলবো যে ভেক্টরটা হচ্ছে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল। ঠিক আছে, এই কথাগুলো হচ্ছে খাতার পাশে দিয়ে লিখে রাখবেন, এগুলো আমাদের কাজে লাগবে। ওকে, নেক্সট। নেক্সট একটা অঙ্ক দেখি এখান থেকে আমরা। এই যে নোটটা করলাম, এটার উপর থেকে তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে, ভেক্টর দিয়ে বলবে যে অমুক ভেক্টরটা সলিনয়েডাল কি না প্রমাণ করো বা ব্যাখ্যা করো বা দেখাও যে অমুক ভেক্টরটা সলিনয়েডাল, তখন তোমাকে হচ্ছে এই যে ডট গুণ ইকুয়ালস টু জিরো দেখাইতে হবে। যদি বলে যে দেখাও যে অমুক ভেক্টরটা অসংরক্ষণশীল, তখন তোমাকে এই যে কার্লের মানটা জিরো নয় সেটা দেখাইতে হবে। বুঝতে পারছো? তাহলে কার্ল কিভাবে বের করে মনে আছে না? কার্ল কিভাবে বের করে, ওই যে নির্ণায়ক পদ্ধতিতে বের করতে হয়। আর ডট প্রোডাক্ট বা ডট গুণ ডাইভারজেন্স কিভাবে বের করতে হয়, আই সহগের সাথে আই সহগ গুণ, জেডটার সাথে জেডটা গুণ, এরকম। তাহলে আসলে আমরা একটা অঙ্ক করে ফেলি তাড়াতাড়ি। এ ইকুয়ালস টু হচ্ছে দেওয়া আছে 6xy প্লাস জেড কিউব, 6xy প্লাস জেড কিউব, সাথে আছে আই ক্যাপ, প্লাস 3x স্কোয়ার মাইনাস জেড, 3x স্কোয়ার মাইনাস জেড, সাথে আছে জে ক্যাপ, প্লাস 3x z স্কোয়ার, 3x z স্কোয়ার মাইনাস, মাইনাস কি, 3x z স্কোয়ার মাইনাস ওয়াই, সাথে আছে কে ক্যাপ। এ ইকুয়ালস টু অত ভেক্টরটি ও ঘূর্ণনশীল প্রমাণ করো, ও ঘূর্ণনশীল প্রমাণ করো।
তাহলে বলো তো ডাইভারজেন্স নিব নাকি কার্ল নিব, কি করব? অঘূর্ণনশীলের জন্য, অঘূর্ণনশীলের জন্য ডাইভারজেন্স নিব নাকি কার্ল নিব? অঘূর্ণনশীল, অঘূর্ণনশীলের জন্য ডাইভারজেন্স নিব নাকি কার্ল নিব? কোনটা নিব, ডাইভারজেন্স নাকি কার্ল? এবং মান কি জিরো নাকি নন জিরো, বলো। ডাইভারজেন্স নিব নাকি কার্ল নিব, এবং মানটা কি জিরো বানাইতে হবে নাকি নন জিরো দেখাইতে হবে? নন মেজর কিছুই পড়ি নাই ভাই, কিছু একটা করেন। নিজেকেই তো পড়তে হবে ভাই, আমি কি করব বলো? আমি সাজেশন দিয়ে দিছি অনেক আগে, সাজেশনটা ফলো করতে হবে, এখনো সময় আছে, পড়া শুরু করো, কঠিন না কিছুই। এমডি সাইমন হচ্ছে ভাই সাজেশন স্লাইড দিয়েন, সাজেশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভাই অলরেডি। সাইমা জান লামিয়া বলছে কার্ল, গুড। কার্ল এবং মান হইতে হবে শূন্য, ভেরি গুড। বৈশাখী প্রীতি বলছে হচ্ছে কার্ল, গুড। তাহলে আমাকে কি বের করতে হবে? ঘূর্ণন, ঘূর্ণন শব্দটা মনে রাখো, ঘূর্ণন মানে হচ্ছে কি, ঘুরতেছে কোনো একটা। এই ঘূর্ণনের সাথে কার্ল জড়িত, আমরা বলি না যে অমুকের চুল একটু কার্লি, কার্লি মানে কি, রাউন্ড, মানে ঘূর্ণন। কার্লি চুল বলি না, কার্লি চুল মানে হচ্ছে কি ঘূর্ণন। তাহলে মনে রাখবা ঘূর্ণনের সাথে সবসময় কার্ল জড়িত, ঠিক আছে? ঘূর্ণনের সাথে কার্ল জড়িত। তাহলে ঘূর্ণনের সাথে কার্ল জড়িত, তার মানে কার্ল বের করতে হবে। অঘূর্ণনশীল মানে ঘুরতেছে না, মানে কার্ল নাই, ঠিক আছে? আমি যদি বলি যে অমুকের চুল স্ট্রেইট, এই কথা বলা যেই কথা, আমি সেম ভাবে বলতে পারবো যে অমুকের চুলের কার্লিনেস জিরো, বা অমুকের চুলের কার্ল জিরো, তার মানে হচ্ছে ঘূর্ণন নাই, সোজা স্ট্রেইট হেয়ার, বুঝছো? এগুলো হচ্ছে যে যারা মেয়েরা চুল টুল যে কি কি করে না, ওখানে দেখবা যে জিজ্ঞেস করে যে কত ডিগ্রি, স্পেশালি যারা হচ্ছে মানে বিদেশে এগুলা জিজ্ঞেস করে যে কত ডিগ্রি আপনি কার্ল করতে চান, চুলটা কত ডিগ্রি আপনি হেলিক্স করতে চান, এগুলা ব্যাপার স্যাপার আছে। এনিওয়ে, এখন আমরা চলে যাই, কোথায় চলে যাব? কার্লে চলে যাব। তাহলে আনসারে আসো, কার্ল বের করব। কার্ল ডেল ক্রস এ। কার্ল বের করার নিয়ম কি ভাইয়া? একটা নির্ণায়ক নিতে হয়, নির্ণায়কের প্রথম রোতে হচ্ছে আই জে কে বসাই দিতে হয়, ভালো কথা। তারপরে নেবলা অপারেটর আছে প্রথমে, নেবলার যে এলিমেন্ট সেগুলো এখানে বসাই দিব, তাইলে ডেল এক্স ওয়াই জেড। তারপরে এ ভেক্টরের কম্পোনেন্ট গুলো এখানে বসবে, আই এর সহগ হচ্ছে 6xy প্লাস জেড কিউব, ওয়াই হচ্ছে কি 3x² মাইনাস জেড, এটা বসবে মাঝে, আর সবার শেষে হচ্ছে 3x² মাইনাস ওয়াই, এটা হচ্ছে বাইরে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের নির্ণায়ক। এখন নির্ণায়কটা বিস্তার করতে হবে প্রথম যে রো আছে, প্রথম রো এর সাপেক্ষে। তাইলে আই কে নিলাম, নিয়ে হচ্ছে এই কলাম এবং এই সারি বাদ যাবে, এটার সাথে এটা চলে আসবে, দ্যাট ইজ ডেল ডেল ওয়াই, উপরে থাকবে 3x² মাইনাস ওয়াই, ফর্মুলার মাইনাস, এটার সাথে চলে আসবে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, জেড এর সাথে এই যে এটা, তাহলে জেড এর সাথে চলে আসবে 3x² মাইনাস জেড। এটা হচ্ছে আই এর জন্য, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস জে। তাহলে মাইনাসের জন্য কি করতে হবে এখন? এই যে এই কলামটা এবং এই সারিটা বাদ যাবে, তাহলে এক্স এর সাথে আসবে এই যে এটা, ডেল ডেল এক্স 3x² মাইনাস ওয়াই, ফর্মুলার মাইনাস, জেড এর সাথে আসবে এই যে এটা, ডেল ডেল জেড 6xy প্লাস জেড কিউব, এটা চলে গেল জে এর সাথে। তারপরে ফাইনালি আসবে কে এর সাথে, প্লাস মাইনাস, পরেরটা হচ্ছে প্লাস কে এর সাথে। কে এর জন্য দেখো এই যে এই কলাম বাদ যাবে, এই সারি বাদ যাবে, তাহলে এক্স এর সাথে এই যে এটা আসতেছে, ইট ইজ ডেল ডেল এক্স, এক্স এর সাথে চলে আসবে 3x² মাইনাস জেড, ফর্মুলার মাইনাস, ওয়াই এর সাথে চলে আসবে এই যে এটা, ডেল ডেল ওয়াই, ভিতরে থাকবে 6xy প্লাস জেড কিউব, ঠিক আছে? এটা নির্ণায়কের নিয়ম, তোমরা অনেকে জানো, অনেকেই না, সবাই জানো, না জানলে ইন্টারমিডিয়েট পাস করে আসলা কেমনে? ফাহমিদা ফেরদৌস নুহা বলছে কার্ল এবং জিরো হবে, বৈশাখী প্রীতি বলছে কার্ল জিরো, গুড, ভালো কথা। তোমরা তো অটো না, তাই না? অটো পাস কি নাকি তোমরা? না তো, অটো তো না, তাহলে তো এগুলা পরে আসছো। ভাইয়া ইমপ্রুভের জন্য সাজেশন দিয়েন, ইমপ্রুভের জন্য সাজেশন দেওয়া আছে ভাইয়া, ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবা।
এখন এই হচ্ছে ঘটনা, তাই তো? কি ঘটনা? হ্যাঁ, এখন এটা আমরা মান বের করি। আসো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব শুধু ওয়াই এর সাপেক্ষে। এই যে প্রথম টার্মের এখানের মধ্যে কোনো ওয়াই নাই, ফলে ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, মাইনাস ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন 1, তাহলে এখানে বাকি থাকতেছে কি? -1। এই পুরোটাতে কোনো ওয়াই নাই, ফলে এই পুরোটা ডিফারেন্সিয়েশন ওয়াই এর সাপেক্ষে 0, মাইনাস এই যে মাইনাস ওয়াই এর সাপেক্ষে ওয়াই ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। এখানে এই যে মাইনাস জেড এর সাপেক্ষে, দেখো প্রথমটাতে কোনো জেড নাই, ফলে ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, পরে আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে মিলে হয়ে গেছে প্লাস, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, মাইনাস জে তে চলে আস। জে, এখন জেতে কি হবে? এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এই যে এখানে ডিফারেন্সিয়েশন করো। 3 এবং জেড স্কোয়ার কে সে ধ্রুবক মনে করে আগেই বাইরে বের করে দিছে। 3z², এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, মাইনাস এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত? 0, লেখা লাগবে না। এই যে ফর্মুলার মাইনাস দিলাম, ফর্মুলার মাইনাস। জেড এর সাপেক্ষে প্রথমে এই অংশের মধ্যে কোনো জেড নাই, ডিফারেন্সিয়েশন 0, প্লাস z³ জেড কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? 3z² প্লাস কে এক্স এর সাপেক্ষে 3x², এক্স এর সাপেক্ষে 3x² ডিফারেন্সিয়েশন 3 হচ্ছে বাইরে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে 3 আর 2x মিলে টোটাল হয়ে যাবে 6x। ফর্মুলার মাঝখানে হবে মাইনাস, x এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন 0 লেখার দরকার নাই, এই যে মাইনাস, এটা দিলাম মাইনাস। y এর সাপেক্ষে 6xy, 6 এবং x দুইটাই কনস্ট্যান্ট চলে আসলো বাইরে, y এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে 6x × 1 প্লাস z³ y এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন 0 লেখা লাগবে না। এখন তুমি দেখো -1 + 1 কাটা, 3z² 3z² কাটা, 6x 6x কাটা, তার মানে আলটিমেটলি তুমি কি পাচ্ছ? 0i0j0k, মানে হচ্ছে আলটিমেটলি তুমি পাচ্ছ 0। তাহলে ডেল ক্রস a ইকুয়ালস টু কত আসছে? 0, 0 আসছে, সুতরাং ভেক্টরটা অগুণনশীল, অর্থাৎ ভেক্টরটি অঘূর্ণনশীল। বলো বুঝছো কিনা? এস রিফাত, কার্ল 0 হবে, ইয়েস। এমডি রফিউজ্জামান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও এক সময় ক্লাস করতেছিলাম, মনে আছে ভাইয়া, প্রথম বছর। ইয়েস, তোমার নাম মনে আছে। তুমি তো গত বছর ক্লাস করছিলা, গত বছর তুমি হচ্ছে লাইভ ক্লাস করছিলা, মনে আছে তোমার কথা ভাইয়া। তুমি কি এখন থার্ড ইয়ারে আছো, তাই না? রফিকুজ্জামান। বৈশাখী মন্ডল প্রীতি বলছো, বুঝতে পারছি, ওকে গুড। তাহলে কার্ল রিলেটেড ম্যাথ গুলা পরীক্ষায় আসলে তুমি পারবা। ওকে, নেক্সট। নেক্সট আসো, যে কোনো একটা ভেক্টর সলিনয়েডাল কিনা চেক করব। সলিনয়েডাল কিনা দেখি, একটা অঙ্ক করে ফেলি। নেক্সট কোয়েশ্চন, এ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে 3y⁴z², 3y⁴z² I প্লাস 4x³ 4x³ z² প্লাস, প্লাস না, মাইনাস, -3x² y² ভেক্টরটা সলিনয়েডাল কিনা, ভেক্টরটি সলিনয়েডাল কিনা, ভেক্টরটা সলিনয়েডাল কিনা চেক করতে হবে। রফিউজ্জামান, দ্বিতীয় বর্ষের লাইভ ক্লাস করছিলাম, এখন তৃতীয় বর্ষে ভাইয়া, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ দোয়া আছে, অল দ্য ভেরি বেস্ট ভাই, জীবনে ভালো কিছু করো, সফল হোক, অল দ্য ভেরি বেস্ট।
আমার জন্য দোয়া করিও। বৈশাখী বলছো বুঝতে পারছি, ফাহমিদা নুহা বলছো বুঝতে পারছি। ওকে, এখন আসো এই ভেক্টরটা সলিনয়েডাল কিনা টেস্ট করি। সলিনয়েডাল হইতে হইলে কি হইতে হবে বলো? সলিনয়েডালের জন্য কি হইতে হবে? সলিনয়েডালের জন্য কি হইতে হবে? ডাইভারজেন্স চেক করব নাকি কার্ল চেক করব বলো? এবং জিরো হবে নাকি নন জিরো হবে? জিরো হবে নাকি নন জিরো হবে? কার্ল চেক করব নাকি ডাইভারজেন্স চেক করব? জিরো হবে নাকি নন জিরো হবে? বলো, কি চেক করব, কার্ল নাকি ডাইভারজেন্স? বলো। আর কে কে হচ্ছে ক্লাস সাথে সাথে নোট করতেছো আমাকে একটু বলিও তো, কমেন্টে জানাইও তো কে কে নোট করতেছো। আর কোন নবাব কারা আছো যারা হচ্ছে এমনি শুধু দেখতেছো আর টাইম পাস করতেছো, লিখতেছো না কিছু? নবাব সম্প্রদায় একটু জানাইও। আবু বকর, এস এস রিফাত, ডাইভারজেন্স এন্ড জিরো হবে, গুড। আবু বকর বলছে জিরো হবে। হ্যাঁ। সাইমা জাহান লামিয়া বলছে হচ্ছে ডাইভারজেন্স এবং সলিনয়েডাল হইলে জিরো, না হলে নন জিরো, গুড। ডাইভারজেন্স, ইয়েস। বৈশাখী বলছো, সাইমা ঠিক আছে, আবু বকরটাও ঠিক আছে, গুড গুড। নামের মধ্যেই তো আছে সলিনয়েড ডাল, ডাল মানে ডাইভারজেন্স, ডাল মানে ডাইভারজেন্স। আর যখন আসবে হচ্ছে তোমার ওই যে কি বলে গুড়া মানে কার্লিনেস, কার্লিনেস, বুঝছো? এখন আসো, কি হয়েছে ঘটনা। ও, এটার তাহলে আমরা ডাইভারজেন্স নির্ণয় করবো। তো ডাইভারজেন্স তুমি বের করতে পারো না, ডাইভারজেন্স কিভাবে বের করি আমরা? ডেল ডট এ, ডটটা দিতে হবে, ডটটা দিতে হবে। তাহলে ডেল ডট এ ইকুয়ালস টু, আমরা প্রথমে ডেলের মান বসাই দিব। তাহলে আসো আই ডেল ডেল এক্স প্লাস জে ওয়াই জেড ডট, এই যে ডটটা ভালো করে দেখাই দিতে হবে, ঠিক আছে? একটু বড় করে ডট দিবা যাতে স্যারের চোখে পড়ে। এ, এ হচ্ছে এই যে সাথে হচ্ছে আই ক্যাপ, 4x³ জেড স্কোয়ার জে ক্যাপ মাইনাস 3x² ওয়াই স্কোয়ার কে ক্যাপ। ওকে, এখন আমরা কিভাবে ডট প্রোডাক্ট করি? ফাহমিদা ফেরদৌসী নুহা বলছে নোট করছি, গুড। এই যে একজন পাওয়া গেল। মুনতাদির রাফি, ডাইভারজেন্স জিরো, ইয়েস। মুনতাদির রাফি ভাই মাত্র আসছি, ওয়াও, কনগ্রেচুলেশনস। নন্দিতা দাস নিতু নোট করি, গুড। এখন কি হয়েছে যেন, ও ডট করব, তাহলে ডট প্রোডাক্ট বের করো। আই এর সহগের সাথে এখানের যে আই এর সহগ তাদেরকে একসাথে বসাই দিবা। তাহলে বসাও এক্স, এবং এক্স এর পাশে হচ্ছে এই জিনিসটা বসাই দিলাম ওয়াই এর সাথে। এই যে এখানে যে সহগের সাথে ওখানে যে সহগ, মাঝের চিহ্ন প্লাসে প্লাসে প্লাস। তাহলে ওয়াই এর সাথে এখানে ওয়াই কে আছে 4x³ জেড স্কোয়ার। তারপরে পরেরটাতে আসো, কে এর সহগের সাথে এখানে কে এর সহগ, তাহলে এখানে প্লাস এখানে কে এর সহগ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, জেড এর সাথে এই যে 3x² ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে দেখো এক্স এর সাপেক্ষে তুমি এখানে ডিফারেন্সিয়েশন করো, এখানে কি এক্স আছে নাই জিরো, প্লাস এখানে কি ওয়াই আছে নাই জিরো, মাইনাস এখানে কি জেড আছে নাই জিরো। তাহলে তিনটা জিরো মিলে একটু বড় জিরো হবে নাকি? টোটাল আনসার কত আসবে? জিরো। সুতরাং সলিনয়েডাল, তাহলে ইকুয়ালস টু জিরো লিখবা, অর্থাৎ এ ভেক্টরটি সলিনয়েডাল। বুঝতে পারলা? সুমাইয়া আক্তার উর্মি, স্যার ক্লাসটা কি রেকর্ড থাকবে? ইয়েস থাকবে, 20 দিন থাকবে। হাসিবুল হাসান সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ?
বুঝতে পারলা? সহজ অঙ্ক না? আচ্ছা, সহজ অঙ্ক। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে ইয়েতে দিই নাই। মুনতাদির রাফি ভাইয়া কি ভেক্টর থেকেই শুরু করছেন? হ্যাঁ ভাই, ভেক্টর থেকেই শুরু করছি। এমডি জুয়েল, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কি করব? ও, আজকে ফ্রান্সের খেলা কয়টারে পোলাপান? হ্যাঁ, একটা না? ভাইয়া এই চ্যাপ্টারের উপপাদ্য গুলা কি পড়াবেন না? রত্না ইসলাম, না ভাইয়া উপপাদ্য পড়াবো না। এই চ্যাপ্টারের তিনটা উপপাদ্য আছে মেইনলি, তিনোটাই হচ্ছে তুমি ইউটিউবে ফ্রিতে পেয়ে যাও। কোনো পেইড কোর্স করা লাগবে না, ফ্রিতে অ্যাভেলেবল আছে। তুমি জাস্ট স্টোকস থিওরাম ইংলিশে যদি লিখো তাও আসবে, স্টোকস থিওরেম সাকিব স্যার লিখবা, কারণ ওইটা হচ্ছে ওখানে স্যার লিখে দিছে, স্যার লেখা উচিত হয় না, বাট এটা এইভাবে লিখা আছে। তো এটা লিখলেই তুমি হচ্ছে আমার সিহারা মুবারক সামনে আসবে, দেখবে একটা ভিডিও চলে আসবে সবার উপরে, সেটা দেখবা। তারপরে হচ্ছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এই যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে গেলে তুমি হচ্ছে এই যে গসের যে উপপাদ্য সেটা তুমি পেয়ে যাবা। তারপরে এখানেই তুমি পেয়ে যাবা হচ্ছে গ্রিনের উপপাদ্য, সেটাও পেয়ে যাবা। ঠিক আছে, মানে নামগুলা যদি তুমি বাংলায় লিখো যে গসের উপপাদ্য সাকিব স্যার, তাহলে চলে আসবে। ওকে, চলো। তো কি যেন করব, হ্যাঁ একটা ম্যাথ হচ্ছে আমি সাজেশনে দিছিলাম বাট এটা ক্লাসে করাই নাই, সেটা হচ্ছে ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন ইন্টু এন মাইনাস ওয়ান, মনে হয় নাকি? ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি ছিল? এটার প্রমাণ ছিল একটা, কি ছিল এটা? ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, এন প্রয়োজনের সময়টা আর খুঁজে পাওয়া যাবে না, বুঝছো? এটা হলো দুনিয়ার অদ্ভুত নিয়ম, প্রয়োজনের সময় পাওয়া যায় না। রত্না ইসলাম, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। আরে গুড়ার ডিম কই? কি রে ভাই, ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি ছিল? এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু ছিল মনে হয়। কি যন্ত্রণা! শেষ নাই, বই থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ, ডেল আর টু দি পাওয়ার এন পাওয়া গেছে। ডেল আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, তার সাথে হচ্ছে আর ভেক্টর। এটা হচ্ছে আমাদের
প্রমাণ করতে হবে। ভাই আমাদের মিলন ভাইয়ের আবু বকর ভাই প্রতিটি চ্যাপ্টারের লাইভ ক্লাস, হ্যাঁ হ্যাঁ শেষ করে দিব ভাইয়া। পরীক্ষার প্রশ্ন কিভাবে আসবে একটু যদি বলতেন। এগুলো তো বলে ফেলছি আগে। উৎসবনী ক্লাসটা কি প্রোফাইলে থাকবে ভাই? হ্যাঁ 20 দিন থাকবে, তারপরে হচ্ছে অটো ডিলিট হয়ে যাবে। ওদের রাফে হচ্ছে একটাই। আচ্ছা, এটার প্রমাণ করি আমরা। ডেল আর টু দি পাওয়ার এন, এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। এন আর টু দি পাওয়ার এন মাইনাস টু, তাহলে প্রথমে হচ্ছে আমরা আর টু দি পাওয়ার এন কে কি করব, এটার গ্রেডিয়েন্ট বের করব, আর টু দি পাওয়ার এন এর গ্রেডিয়েন্ট। তাহলে দেখো আনসার আমরা জানি, তোমরাও জানো, সবাই জানি, কি জানি আমরা, আর ইকুয়ালস টু রুট ওভার আর, তাই তো? এটা তো আমরা সবাই জানি। এটা ইকুয়ালস টু কি লেখা যায়? রুট ওভার মানে কি? 1/2। রুট ওভার মানে 1/2। তাহলে আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি হবে? আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হচ্ছে, এই যে আর এর মাথায় পাওয়ার দিলাম, তার মানে এটার মাথায়ও কি আসবে? পাওয়ার চলে আসবে, এন পাওয়ার চলে আসবে। এন এর সাথে হাফ গুণ করো, n/2 হবে। ওকে, এখন নেবলা আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, নেবলা মানে কি? আই টেল টেল এক্স প্লাস জে টেল টেল ওয়াই কে টেল টেল জেড, তার উপরে বসে যাবে আর টু দি পাওয়ার এন। এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া যাবে না। আর টু দি পাওয়ার এন বলতে এই যে এটা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার n/2। তাহলে এই পুরোটা হচ্ছে এক্স এর সাথে আসবে একবার, ওয়াই এর সাথে আসবে একবার, জেড এর সাথে আসবে একবার। আমি বাম পাশে একটু সরাই লিখি, তাহলে দেখো ডেল ডেল এক্স, এই পুরোটা চলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার n/2 প্লাস কে কেপের জন্য কে এর সাথে জেড এর সাথে এই যে এটা বসে যাবে, ডেল ডেল জেড n/2। বুঝতেছো? আজ কোন কোন চ্যাপ্টার পড়াবেন ভাইয়া? প্রথম থেকে দেখা যাক কতটুকু যাওয়া যায়। ভাই আমাদের মিলন ভাইয়ের এখন কি খবর? শিক্ষামন্ত্রীর কথা বলতেছে নাকি? আচ্ছা, এখন আসো এখান থেকে আমরা সলভ করি এটা। আই ক্যাপ চলে আসলো এখানে, এক্স এর সাপেক্ষে এই পুরো জিনিস ওভার n/2 আছে, তাই না? এই পুরোটাকে মনে মনে তুমি চিন্তা করবা যে এই পুরোটা হচ্ছে আমার এক্স, এই পুরোটাকে আমি কি বিবেচনা করবো? এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হয়? এন এক্স টু দি পাওয়ার n-1, তাই তো? তাহলে এই যে মাথার যে পাওয়ারটা সেটা চলে আসবে সামনে n/2, এবং এটার মাথায় পাওয়ার এক কমবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পাওয়ার একটা কমাই দাও, n/2 মাইনাস 1 হয়েছে। এখন এক্স এর জায়গায় তো এক্স নাই, ফলে এই জিনিসকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেইন রুল অনুযায়ী। তাহলে এটাকে আবার এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0, এক্স এর সাপেক্ষে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 0, যেহেতু পার্শিয়াল। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে তুমি কত পাবা? 2x। এই পুরোটা হচ্ছে আই ক্যাপ প্লাস, আসো জে ক্যাপ। এখন ওয়াই এর সাপেক্ষে এই পুরোটা চিন্তা করো, এখন ওয়াই, এই পুরোটাকে তুমি কি চিন্তা করবা? ওয়াই। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন, ওয়াই টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি হয়? ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী এন এক্স টু দি পাওয়ার n-1। তাহলে এন, এই জিনিস যা আছে তা লিখে দিব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, পাওয়ার এক কমাই দিতে হবে n/2 মাইনাস 1। এখন এটাকে তো ওয়াই এর জায়গায় তো ওয়াই নাই, এই বিশাল জিনিস আছে, চেইন রুল অনুযায়ী এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওয়াই দিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করো, ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো 0, ওয়াই স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো 2y, জেড স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করো 0, তাহলে ওয়াই স্কোয়ারটা শুধু থাকে, দ্যাট ইজ 2y থাকে। তারপর আসো কে, কে তে আসো, জেড এর সাপেক্ষে তুমি হচ্ছে এই পুরো জিনিস, এটাকে মনে মনে এখন কি চিন্তা করবা? জেড, জেড টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কি? আগের মতোই n/2 মাইনাস 1, এবং এই জিনিসটা জেড এর জায়গায় জেড নাই, এটাকে আমরা ধরে নিছিলাম, তাহলে এটাকে আবার চেইন রুল অনুযায়ী ডিফারেন্সিয়েশন করতে হবে। জেড এর সাপেক্ষে এক্স স্কোয়ার 0, ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েশন 0, জেড স্কোয়ারের জন্য আসবে 2z। এখন 2 2 তুমি ক্যান্সেল করে দিতে পারো সব জায়গা থেকে, দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা? এতটুকু ঠিক আছে?
এখন একটা জিনিস দেখো, n/2 - 1 এটাকে কি লেখা যায়? n/2 - 1, এখানে 2 লসাগু নাও, তাহলে n-2 লেখা যায় কিনা? n-2/2 লেখা যায়। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি কিনা, 1/2 ইন্টু n-2 লিখতে পারি কিনা, 1/2 ইন্টু n-2। এখন এই পুরা জিনিসের এই যে এটা এটা তো কিসের উপরে পাওয়ার ছিল না, এটা এই জিনিসটা তো পাওয়ারে ছিল, এই যে এই পুরা জিনিসের পাওয়ারে ছিল, এই পুরা জিনিসের কিসে ছিল, পাওয়ারে ছিল। এই জিনিসকে তুমি x² y² z² এটাকে তুমি কি লিখতে পারো দেখো তো, x² + y² + z² এটাকে তুমি কি লিখতে পারো? এটা ইকুয়ালস টু দেখো, r ইকুয়ালস টু যদি এটা হয় উভয় পক্ষে স্কোয়ার করো, তাহলে r² ইকুয়ালস টু x² + y² + z² না? তাহলে এই যে ভিতরে যারা আছে তাদেরকে তুমি কি লিখতে পারো, r² লিখতে পারো। কি লিখতে পারো? r²। বুঝতে পারছো এটাকে কি লেখা যায়? r² লেখা যায়। আচ্ছা, তাহলে দেখো এটাকে এটাকে আমি r² লিখতেছি, বাইরে আছে n, তাহলে i ক্যাপ থাকলো n r², এবং তার মাথায় পাওয়ার হচ্ছে কত, n r², মাথার পাওয়ার কত? আমরা এই যে একটু আগে দেখলাম n-2/2, n-2/2, সাথে হচ্ছে এই যে x, সাথে হচ্ছে এই যে x, এটা গুণ আকারে আছে, লেখা যায় প্লাস যে যে এর সাথে সেম এটাই আসবে দেখো n, এটাকে তুমি r² লিখো, মাথার পাওয়ার সেম, তাহলে n r², n-2/2, সাথে কি থাকবে y, প্লাস কে এর ক্ষেত্রেও সেম, n r², মাথার পাওয়ার হচ্ছে n-2/2, সাথে থাকবে হচ্ছে z। এতটুকু পর্যন্ত ঠিক আছে? এতটুকু পর্যন্ত ঠিক আছে? এখন তুমি চিন্তা করে দেখো, এই যে আর এর উপরে কি আছে, স্কোয়ার আছে না, স্কোয়ার, এই যে এই পাওয়ার আর বাইরের পাওয়ার দুইটা তো গুণ হয়ে যাবে, গুণ হইলে কি হবে, এই যে 2 আর নিচের 2, এই 2 আর এটাকে যখন গুণ করবা তখন 2 আর এই যে নিচের 2, এই দুটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু কি থাকবে n-2, এখানে n-2, এখানে কি থাকবে শুধু n-2, ভিতরের স্কোয়ার আর বাইরের 2 এগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে শুধু r⁻n-2 থাকে। তাহলে এখানে r⁻n-2, এখানে r⁻n-2, এখানে r⁻n-2, তিনটাতে r⁻n-2 আছে, এটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে r⁻n-2 কে আমরা কি করলাম, কমন নিয়ে বাইরে চলে আসলাম, সাথে এনও আছে, এন এন সব জায়গায় এন আছে, তাহলে এনটাকে আমরা কমন নিয়ে বাইরে চলে আসলাম। ভিতরে কি থাকে দেখো, এক্স আই ক্যাপ, এই পুরোটা তো চলে আসছে বাইরে, এই 2 আর নিচের 2 কাটা গেছে, 2 নিচের 2 কাটা গেছে, তাহলে বাকি ছিল r⁻n-2, r⁻n-2 সাথে ছিল n, সব জায়গায় ছিল এই রাশিটা, এটাকে আমরা কি করছি, কমন নিয়ে আসছি বাইরে, তাহলে ভিতরে থাকে কি এক্স আই ক্যাপ, এখানে ওয়াই জে ক্যাপ, প্লাস এখানে জেড কে ক্যাপ। বুঝছো? তাহলে এটা ইকুয়ালস টু কি লেখা যায় দেখো, এটা ইকুয়ালস টু লেখা যায় বামে যা আছে তা n r⁻n-2, এই এতটুকু কি, এটা হচ্ছে অবস্থান ভেক্টর r, এটা কি অবস্থান ভেক্টর r, এই যে অবস্থান ভেক্টর r, তাহলে এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, আর এখানে লিখবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, বুঝছো কিনা বলো, এটা কি বুঝছো কিনা বলো? বলে ফেলো এটা বোঝা গেছে কিনা। শেষ, লিখে শেষ, বোঝা গেছে? বুঝছো এটা, ঠিক আছে না? এসএস রিফাত বলছো ক্লিয়ার, ফাহমিদা নুহা বলছো ক্লিয়ার,
ভিজুয়াল বুঝছি, দুইটার সাহায্য হচ্ছে ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হও তাহলে একটা হোমওয়ার্ক দিই। গ্রেডিয়েন্ট অফ আর ডট এ, গ্রেডিয়েন্ট অফ আর ডট এ ইকুয়ালস টু হচ্ছে এ, এটা প্রমাণ করবা। এটা হোমওয়ার্ক। গ্রেডিয়েন্ট অফ আর ডট এ ইকুয়ালস টু এ, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2023 সালে আসছে। শেষ, প্রথম চ্যাপ্টার শেষ। চলে যাই সেকেন্ড চ্যাপ্টারে। সেকেন্ড চ্যাপ্টারে তো সাজেশনে বলছি সংরক্ষণশীল ও সংরক্ষণশীল বলের পার্থক্য বুঝবা, কাজ শক্তি উপপাদ্য পড়বা, ধ্রুব বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ক্ষমতা, সরল দোলকের ক্ষেত্রে অঙ্ক, ভর কেন্দ্র, একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ, একমাত্রিক সংঘর্ষ, এগুলোও পড়তে বলছিলাম। সংঘর্ষের ক্ষেত্রে সমবরের দুটি বস্তু একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে বেগ বিনিময় করে, ইম্পর্টেন্ট প্রশ্ন পড়তে হবে। ওকে, আসো পরের চ্যাপ্টারে চলে যাই, কাজ শক্তি ক্ষমতা, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2, কাজ শক্তি ক্ষমতা। কাজ ডব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়, এফ ডট এস। কাজ ডব্লিউ ইকুয়ালস টু কি লেখা যায়, এফ ডট এস, অথবা এফ এস কস থিটা। বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কাজ সমান লেখা যায় এফ এস কস থিটা। ঠিক আছে। আচ্ছা, নিচে থেকে যদি কোনো বস্তুকে উপরে উঠানো হয়, নিচে থেকে যদি কোনো বস্তুকে উপরে উঠানো হয়, এই উচ্চতায় যদি উঠানো হয়, সেই ক্ষেত্রে কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। নিচে থেকে যদি কোনো বস্তুকে এই উচ্চতায় উঠানো হয়, যেমন কুয়ার পানি তোলার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার হয়। নিচে থেকে কোনো ভারী বস্তুকে যদি উপরে তোলো তাহলে কতটুকু কাজ হয়। আনত তলে কৃত কাজ, এটা কখন ব্যবহার করতে হয়, এটা ব্যবহার হয় আনত তলে কাজ হিসাব করার সময়, তারপরে হচ্ছে কুয়ার অঙ্ক করার সময়, কুয়ার অঙ্ক করার সময় এটা লাগবে। তারপরে এটা গেল কাজ, কাজ। আর তারপরে আসে শক্তি। শক্তি কয় প্রকার, শক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি। পটেনশিয়াল এনার্জি, কৃত কাজ যতটুকু ততটুকুই পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, অভিকর্ষ ক্ষেত্রে পটেনশিয়াল এনার্জি হচ্ছে কত, mgh। নিচে থেকে যদি কোনো বস্তুকে উপরে উঠাও তাহলে এটাকে বলা হয় বিভব শক্তি। কার কারণে, অভিকর্ষ বলের কারণে যে বিভব শক্তি জমা হয় সেটা হচ্ছে mgh। আর গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অথবা পি স্কোয়ার বাই 2m, যেখানে পিটা কি ভরবেগ, যেখানে পিটা কি বোঝায়, ভরবেগ বোঝায়। এই দুইটা ফর্মুলা মনে রাখবা গতিশক্তির জন্য, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। হাফ এম ভি স্কোয়ার দিয়েও করা যায়, পি স্কোয়ার বাই 2m। যদি ভরবেগ দেওয়া থাকে তাহলে এটা বসাবা, যদি শুধু ভর দেওয়া থাকে তাহলে এটা বসাবো। তাহলে গতিশক্তির দুইটা সূত্র পাইলাম, বিভব শক্তির হচ্ছে আমরা এই যে mgh একটা ফর্মুলা পাইছি। ওকে, তাহলে এই দুইটা মনে রাখতে হবে। এখন স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তির একটা ফর্মুলা আছে। স্প্রিং এর বিভব শক্তি, একটা যদি সরল দোলক হয়, স্প্রিং বা সরল দোলক, স্প্রিং বা সরল দোলক, স্প্রিং এর বিভব শক্তি বা সরল দোলক, স্প্রিং বা সরল দোলকের ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এটাকে আমরা হুকের সূত্র বলি, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে এক্স এ সরণ বোঝায়, এফ দিয়ে হচ্ছে বল বোঝায়। কোন বল, প্রত্যয়নী বল। এফ এস রিস্টোরিং ফোর্স, এফ আর রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল, অথবা স্প্রিং ফোর্সও বলা হয়, এফ এস স্প্রিং ফোর্স। এটা গেল একটা ফর্মুলা। তারপরে আরেকটা ফর্মুলা হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে গতিশক্তি কত, হাফ কে, এ দিয়ে বোঝাচ্ছে বিস্তার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এতটুকু হচ্ছে গতিশক্তি। স্প্রিং এর ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার, গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্প্রিং এর ক্ষেত্রে টোটাল শক্তি, স্প্রিং বা সরল দোলকের ক্ষেত্রে মোট শক্তি হাফ কে এ স্কোয়ার, যেখানে এটা হচ্ছে বিস্তার। এ দিয়ে কি বোঝায়, বিস্তার। এ দিয়ে বোঝায় হচ্ছে বিস্তার। বিস্তার মানে কি, সর্বোচ্চ সরণ। সর্বোচ্চ কত দূরে নিয়ে গিয়ে তুমি হচ্ছে স্প্রিংটে সর্বোচ্চ কতটুকু টেনে ছেড়ে দিছো, কতটুকু টেনে ছেড়ে দিছো সেটাকে বলা হয় বিস্তার। এই ফর্মুলাগুলো হচ্ছে একটু মাথায় রাখো, এখান থেকে সরাসরি অঙ্ক আসবে পরীক্ষায়।
লেখা শেষ? সূত্রগুলো কি উঠাইছো? এমডি জুয়েল বলছো লেখা শেষ, গুড। শাহরুবা ইসলাম, জি ওকে, লেখা শেষ। সূত্রগুলো কি উঠাইছো, মুছে ফেলবো? শেষ? মাইমা জাহান, লাস্টে কে লিখছেন স্যার? লাস্টে কোথায়? এখানে ই টোটাল মানে মোট শক্তি, ই টোটাল ইকুয়ালস টু হাফ কে এ স্কোয়ার। এখানে কেটা কি? কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। এই যে কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং ধ্রুবক। ওকে, আসো এখান থেকে অঙ্ক দেখি। 1 নম্বর, 70 কেজি ভরের এক ব্যক্তি 15 মিনিটে 10 মিটার উঁচু গাছে আরোহণ করে। 70 কেজি ভরের ব্যক্তি, আল্লাহর বান্দা গাছে উঠে গেছে 15 মিনিটে, 15 মিনিটে 10 মিটার উঁচু গাছে আরোহণ করে। কৃত কাজ এবং ক্ষমতা বের করতে হবে। ঠিক আছে, আজকে হচ্ছে শুরুর দিক থেকে যতগুলো পারি সেগুলা করাচ্ছি, আর পরে হচ্ছে আগামীকাল হচ্ছে বাকি অংশ পড়াবো। জামাল মুর্শিয়াল আবাস, হ্যাঁ, তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে, আর 20 হচ্ছে ইনকোর্স থেকে আসবে। ওকে, এখন আসো এই অঙ্কটা দেখি আমরা। কি বলছে? 70 কেজি ভরের এক ব্যক্তি, তার কোনো খায় দেয় কাজ নাই, সে গাছে উঠে গেছে। 70 কেজি ভরের ব্যক্তি, তার মানে এটা হচ্ছে এম এর মান। যদি তার মাথায় আর কিছু থাকতো, কখনো বলতে পারে যে 70 কেজি ভরের ব্যক্তি 30 কেজি ভরের বোঝা নিয়ে গাছে উঠছে, তখন এম এর মান হয়তো 70 + 30। ঠিক আছে, 70 + 30। এখানে তার মাথায় কিছু নাই, কোনো কিছু বলে নাই, সে নিজে উঠছে, এই কারণে তার নিজের ভর এম ইকুয়ালস টু 70 কেজি 15 মিনিটে, তার মানে টি ইকুয়ালস টু 15 মিনিট, 10 মিটার উঁচুতে উঠছে, তার মানে এইচ ইকুয়ালস টু 10 মিটার উঠছে। কৃত কাজ বের করতে হবে। তার নিচে থেকে যদি কোনো বস্তু উপরে উঠে তাহলে কৃত কাজ কত? এই যে এম জি এইচ, নিচে থেকে যদি উপরে উঠে তাহলে কৃত কাজ কত? এম জি এইচ। তাহলে লিখো এম জি এইচ। এম হচ্ছে 70, জির মান 9.8 মুখস্থ, এইচ এর মান হচ্ছে 10 মিটার মুখস্থ। তাহলে 98 × 70 কত আসে? যত আসে তত জুল হচ্ছে আনসার। তারপরে বলছে ক্ষমতা কত, তাহলে ক্ষমতা বের করো। পি ইকুয়ালস টু হচ্ছে W/T। এখান থেকে তুমি যে আনসার পাবা সময় দিয়ে ভাগ করবা। সময় কত? 15 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড, তাইলে 15 × 60 সেকেন্ডে নিতে হবে, এসআই এককে নিতে হবে। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, তাহলে এই যে চলে গেল ওয়াটে। যত আসবে তত ওয়াট হচ্ছে আনসার। এখন যদি তুমি এটাকে হচ্ছে এইচপি তে নিতে চাও, হর্স পাওয়ারে নিতে চাও, তাহলে 746 দিয়ে ভাগ করবা। এখান থেকে যা পাইছো তাকে আবার 746 দিয়ে ভাগ করবা, তাহলে চলে যাবে এইচপি তে বা অশ্ব ক্ষমতায়। এইচপি বা অশ্ব ক্ষমতায় চলে যাবে। তাহলে এখান থেকে মনে রাখো যে 1 এইচপি সমান 746 ওয়াট, এটা মনে রাখো। 1 এইচপি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, 1 এইচপি ইকুয়ালস টু 746 ওয়াট। ওকে, বুঝছো? এটা না বোঝার মতো কিছু নাই, জাস্ট এক লাইনের অঙ্ক। পরের ম্যাথে দেখো যে কোনো একটা বল দেওয়া আছে, এফ ইকুয়ালস টু
2i প্লাস 6j এর প্রভাবে একটি বস্তুর সরণ d ইকুয়ালস টু 2i প্লাস 2i হলে কৃত কাজ কত? কৃত কাজ বের করতে হবে। তাহলে w ইকুয়ালস টু আমরা জানি ভেক্টর আকারে যদি দেওয়া থাকে তাহলে f ডট s, তো এখানে তো s দেওয়া নাই, d দেওয়া আছে, সরণটা হচ্ছে d, তাহলে f ডট d ইকুয়ালস টু কি হবে, f d cos থিটা, ও সরি থিটা তো দেওয়া নাই, আমরা সরাসরি ডট প্রোডাক্ট বের করব। তাহলে f এর জায়গায় মান বসাও 2i প্লাস 6j, ডট করব, এই যে ডট করব হচ্ছে 2i, j এর কিছু নাই সুতরাং 0j, বুঝছো? যে যেহেতু নাই এখানে, যেহেতু জে আছে এখানে জে নাই, এই কারণে 0j দিয়ে দিব। এখন i এরটার সাথে i এরটা গুণ করো, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 প্লাস 6 আর 0 গুণ করলে 0, তার মানে আনসার হচ্ছে 4 জুল। w ইকুয়ালস টু 6860 জুল, আর পাওয়ার হচ্ছে 76.22 ওয়াট। গুড। ম্যাথ বেশি আসবে, জামাল জিজ্ঞেস করছো ভাই ম্যাথ বেশি আসবে নাকি থিওরি বেশি আসবে? থিওরি বেশি আসবে। ম্যাথ দিয়ে কি পাস করা যাবে ভাই? না, শুধু ম্যাথ দিয়ে পাস করা যাবে না। হ্যাঁ, এটা w ইকুয়ালস টু 4 হবে বলে দিছে SH রিফাত। হ্যাঁ, তুমি তো অনেক ফাস্ট। শেষ। নেক্সট। নেক্সট হচ্ছে কি করাবো, 1000 কেজি ভরের একটি ট্রাকের ভরবেগ 200 হলে গতিশক্তি কত? 1000 কেজি একটি ট্রাকের ভর বেগ 200 কেজি মিটার পার সেকেন্ড, 200 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? তো গতিশক্তির ফর্মুলা ভরবেগের সাথে একটু আগে দেখে আসছি, পি স্কোয়ার বাই 2m। পি কত, ভরবেগ কত দেওয়া আছে 200, তাহলে 200 কে স্কোয়ার করবা, 2 ইন্টু এম কত কেজি, 1000 কেজি। 1000 কেজি, এটা ইকুয়ালস টু কি লেখা যায়, 200 স্কোয়ার মানে 200 ইন্টু 200, নিচে হচ্ছে কি 2 ইন্টু কত 1000, 1000 কে কি লেখা যায় 100 ইন্টু 100, তাই না? তাহলে 2 মানে 2 ইন্টু 100 গুণ করলে হয় 200, এই 200 এই 200 কাটা যায়, এখানে 100 সাথে এখানে 100 কাটা যায়, এখানে থাকে 2, 2 জুল। ওকে, ঠিক আছে। পরের ম্যাথ, তাহলে এটার আনসার হচ্ছে 2 জুল। এটা 10 হবে, 100 ইন্টু 10, আনসার হবে 20। পরের প্রশ্ন, 8 মিটার লম্বা একটা মই খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আনত আছে। 8 মিটার লম্বা একটা মই, তোমরা কি লিখতেছো নাকি রে? লিখতেছো তো, যারা নোট করতেছো তারা। 8 মিটার লম্বা একটা মই, 8 মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। 60 ডিগ্রি কোণে খাড়া দেয়ালের সাথে অবস্থিত, খাড়া দেয়ালের সাথে সংযুক্ত। 80 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি, আবার নিচে বোঝা, 80 কেজি ভরের এক চাচা 20 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে, বোঝা মাথায় নিয়ে 20 সেকেন্ডে, 20 সেকেন্ডে মই বেয়ে দেয়ালের উপর উঠলেন।
চাচার কাজ কত, ক্ষমতা কত, এটা হচ্ছে প্রশ্ন। আহমেদা নুহা বলছো লিখতেছি, ওকে। সাইমা জাহান বলছো 20 জুল, পরে লিখবো ভাই। এটা করো, সব আমি করে দিচ্ছি, এটা করো তোমরা। কৃতকাজ কত আছে বলো। জামাল বলছো পরে লিখবো ভাই, আচ্ছা। এখন একবার পড়তেছো, পরে কি আবার এই সেম জিনিস আবার করবা? সময় নষ্ট হবে না? পাপান পরীক্ষা সামনে, এক ক্লাসে 2বার করবে। করো, এটা করো, আনসার বলো কত হয়। কৃতকাজটা বের করো। কত সময় হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বলো আনসার কত হয় বলো। হয়েছে, কত আছে আনসার? বলো। কৃতকাজ হচ্ছে 7,840। কে বলছে? এস রিফাত বলছে 3,920। সাইমা জাহান লামিয়া বলছে 7,840। রিফাত হচ্ছে বলছে ক্ষমতা 196 ওয়াট। বাহ, মাশাল্লাহ। তাহলে অঙ্ক টঙ্ক করতেছো তোমরা, হ্যাঁ? দেখো, এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে মই। দেয়ালের সাথে মই 60 ডিগ্রি কোণে আছে। আর এই হচ্ছে চাচা। চাচার বর কত কেজি? 80 কেজি। আর মাথায় বোঝা নিছে 20 কেজি। তাই টোটাল চাচা প্লাস বোঝা সহ টোটাল কত হইলো? 100 কেজি। ঠিক আছে না? এখন কৃতকাজ বের করব। কৃতকাজ সমান কি দেখো, কৃতকাজ সমান কি? কৃতকাজ হচ্ছে mgh, তাই তো? এইচ বলতে কি বোঝাচ্ছে? এই যে এটা হচ্ছে আমার এইচ, এই যে এতটুকু হচ্ছে আমার এইচ। এখন এটা কি মই না? মইয়ের দৈর্ঘ্য কত বলা আছে? 8 মিটার লম্বা মই। তাহলে এতটুকু হচ্ছে 8 মিটার, এইটা 8 মিটার। আমার দরকার এইচ। এটা যদি 8 মিটার হয় তাহলে এইচ এর মান কত হবে বলো তো? এটা যদি 8 মিটার হয় তাহলে এইচ এর মান কত হবে তুমি দেখো তো। এখান থেকে যদি তুমি এই যে অ্যাঙ্গেলটা, এটা তো থিটা, এই অ্যাঙ্গেলটা কি? থিটা। তাহলে থিটা ইকুয়ালস টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। তুমি সাইন থিটা অ্যাপ্লাই করতো, সাইন থিটা ইকুয়ালস টু কি হয় দেখো তো। সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি বা সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। থিটার বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। হ্যাঁ, সরি, সাইন থিটা না, আমাদের দেওয়া আছে কি? এইচ দরকার আমাদের।
এই ত্রিভুজের জন্য থিটার বিপরীতে যেটা, এটা হচ্ছে আমার লম্ব, এইটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি, এইটা হচ্ছে ভূমি। তাহলে আমার ভূমি দরকার, জানা আছে কি অতিভুজ। ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক পাওয়া যায় cos থিটা থেকে। তাহলে cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। ভূমি কত h, অতিভুজ কত 8, তাহলে h ইকুয়ালস টু কি আসে 8 ইন্টু cos থিটা। তাহলে h ইন্টু কি 8 ইন্টু cos থিটা। এই 8টাকে যদি আমরা ময়ের দৈর্ঘ্য ধরি, তাহলে ময়ের দৈর্ঘ্যকে x দিয়ে প্রকাশ করলাম, তাহলে এখানে কি চলে আসবে x। ময়ের দৈর্ঘ্যকে যদি x দিয়ে প্রকাশ করি তাহলে h ইকুয়ালস টু x cos থিটা, m g x cos থিটা। তাহলে m এর মান কত কেজি টোটাল চাচা এবং বোঝা সহ 100, g এর মান হচ্ছে 9.8, x হচ্ছে ময়ের দৈর্ঘ্য, ময়ের দৈর্ঘ্য 8 মিটার, ইনটু cos থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হাফ, হাফের সাথে যদি এটা কাটো তাহলে আসে 4, 4 100 400, 400 সাথে 9.8 গুণ করো। কত আসে? হ্যাঁ, 400 সাথে 9.8 গুণ করলে কত আসে? আট আসে মনে 392, 3092। ঠিক আছে, কি বলে 400, তার সাথে হচ্ছে গুণ করব কত 9.8, 0.2 বিয়োগ করো, তাহলে 400 সাথে 10 গুণ করলে হচ্ছে 4000, মাইনাস 0.2 এর সাথে যদি আমরা 400 গুণ করি তাহলে কত আসে 400, আর 2 হচ্ছে 800, 80 আসে নাকি? হ্যাঁ 80 যদি আসে তাহলে 4000 থেকে 80 বিয়োগ করলে কত থাকে 3920, 3920 জুল। এটা কে বলছে 3920? কেউ কি বলছিল আগে 3920? ইয়েস, এস এইচ রিফাত বলছে 3920। ইয়েস, তোমারটা হয়েছে, গুড, কনগ্রেচুলেশনস। সাইমা বলছিল 7840, তোমারটা ভুল। ফাহমিদারটা ঠিক আছে, 392 কেমনে বলছো তুমি? 392 হয় না। জামাল বলছো 3920, ঠিক আছে, 3920টা ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার 3920 জুল, এটা মনে রাখবা। তাহলে এটাকে একটু মনে রাখো, যখন থিটাটা দেয়ালের সাথে, যখন থিটা দেয়ালের সাথে, তখন হচ্ছে কজ আসবে। যদি এমন হইতো যে মইটা হচ্ছে ভূমির সাথে থিটা কোণে আছে, তখন আমার সূত্র হইতো সাইন থিটা। মইটা যদি ভূমির সাথে থিটা কোণে থাকে, তখন সূত্র হবে এম জি এক্স সাইন থিটা। যখন দেয়ালের সাথে থাকবে তখন হবে কস থিটা। দেয়ালের সাথে বা ছাদের সাথে যদি বলে, দেয়ালের বা ছাদের সাথে যদি বলে, এই যে দেয়াল বা ছাদ, ছাদের সাথে যখন থিটা কোণে থাকবে তখন এম জি এক্স কস থিটা হবে। আর যখন বলবে যে ভূমির সাথে বা মাটির সাথে, ভূমির সাথে বা মাটির সাথে বা আনুভূমিকের সাথে যদি বলে, আনুভূমিকের সাথে, তখন বুঝবা যায় এম জি এক্স সাইন থিটা। তাহলে আনুভূমিকের ক্ষেত্রে সাইন থিটা হবে, দেয়াল বা ছাদের সাথে হইলে কস থিটা হবে। মনে থাকবে, তুমি সরাসরি এই সূত্র বসে অঙ্ক করতে পারবা। আমরা জানি এম জি এক্স কস থিটা। ডান। মাথায় কি ঢুকছে বলো? মাথায় ঢুকছে? এখন হচ্ছে একটা কুয়ার অঙ্ক করবো, তাহলে এটা শেষ। কুয়া। শেষ। এটা নোট করে রাখো, দেয়াল বা ছাদের সাথে যদি থিটা কোণে থাকে তাহলে এম জি এক্স কস থিটা, ভূমি বা মাটির সাথে বা আনুভূমিকের সাথে যদি থাকে তাহলে এম জি এক্স সাইন থিটা।
মাহবুব 1 ঘন্টা 40 মিনিট। কুয়া, একটি কুয়ার ব্যাস 12 মিটার, সরি 1.8 মিটার, গভীরতা 12 মিটার, 1.8 মিটার। আচ্ছা, অঙ্ক করা আছে এরকম একটা নেই। কুয়ার ব্যাস হচ্ছে 2 মিটার, গভীরতা 10 মিটার। ব্যাস হচ্ছে 2 মিটার, গভীরতা 10 মিটার। একটি পাম্প 30 মিনিটে, একটি পাম্প 30 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পানি শূন্য করতে পারে। পাম্পের অশ্ব ক্ষমতা কত? মানে ক্ষমতাই বের করব এইচপি তে নিয়ে আর কি, অশ্ব ক্ষমতা কত। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 2। নাইম হাসান, এটা চ্যাপ্টার 2। ভাই HW দিয়ে দিয়েন। হ্যাঁ দিব। লাইভে আছে কতজন? 17 জন, 16 জন। তোমরা তো খুব একটা ইন্টারেস্টেড না। ওকে, কি করবো এখন? পাম্পের অশ্ব ক্ষমতা পি বের করতে হবে। দেখো, পি ইকুয়ালস টু কি? W/T। ডব্লিউ ইকুয়ালস টু কি? mgh/T। তাইলে আগে আমার কি লাগবে? mgh টা বের করতে হবে। mgh টা বের করতে হবে। এখন দেখো, এটা হচ্ছে একটা কুয়া। এগুলো তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো। এই কুয়ার যে গভীরতা, এই গভীরতাটুকুকে আমরা কি বললাম? এই গভীরতা হচ্ছে কত মিটার বলো? গভীরতা হচ্ছে 10 মিটার। কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার। ব্যাস কত মিটার? 2 মিটার। ব্যাস যদি 2 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত মিটার? 1 মিটার। ব্যাস 2 মিটার হলে ব্যাসার্ধ কত মিটার? 1 মিটার। এখন দেখো, পুরা পানির ভর কেন্দ্র কোথায় আছে? পানির ভর কেন্দ্র হচ্ছে এই মিডিল পয়েন্টে আছে। ভর কেন্দ্রকে উঠানো মানে হচ্ছে পুরা কুয়াকে উঠাই ফেলা। মানে পুরা কুয়ার পানির যে ভর কেন্দ্র, ভর কেন্দ্রটাকে সরাই ফেলা মানে হচ্ছে পুরা কুয়াটা সরাই ফেলা। তাহলে ভর কেন্দ্রটাকে কতটুকু তুলতে হবে দেখো তো? অর্ধেকে আছে না? ভর কেন্দ্রটাকে উঠাইতে হবে কতটুকু? এই যে এতটুকু দূরত্ব উঠাইতে হবে। মানে এতটুকু হচ্ছে 5 মিটার, নিচে হচ্ছে আর কত? 5, টোটাল 10 তো। তাহলে 5 মিটার পরিমাণ উঠাইতে হবে। ভর কেন্দ্রটাকে কতটুকু উঠাইতে হবে? 5 মিটার পরিমাণ উঠাইতে হবে। তাহলে আসো, ক্ষমতা P ইকুয়ালস টু W/T ইকুয়ালস টু mgh/T ইকুয়ালস টু m ইন্টু জি এর মান তো আমরা জানি 9.8, ইন্টু এইচ কতটুকু উচ্চতায় উঠাইতে হবে দেখো তো? কতটুকু? ভর কেন্দ্রটার সরণটাই হচ্ছে উচ্চতা। এই যে এইচ, ভর কেন্দ্রটাকে কতটুকু উঠাইতে হবে? 5 মিটার উচ্চতায় উঠাইতে হবে। তাহলে এইচ এর মান 5। এখানে এইচ এর মান 10 দেওয়া যাবে না, এইচ এর মান হচ্ছে 5। তাহলে নিচে হচ্ছে টাইম, কত সময় লাগছে? 30 মিনিট। তাহলে 30 ইন্টু মিনিট থেকে সেকেন্ডে নাও, 60 দিয়ে গুণ করো, তাহলে নিচে চলে আসলো 1800। উপরে থাকে 9.85। এখন এম ইকুয়ালস টু কি জানি আমরা? রবি। যে কোনো সময় এম ইকুয়ালস টু হচ্ছে রবি লিখা যায়, ইন্টু 9.8 ইন্টু হচ্ছে কত? 5। এখন রো। আচ্ছা, আগের লাইভটা হচ্ছে কি কারণে যেন কেটে গেছে। এখন কি দেখতে পাচ্ছ? তোমরা কথা শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ কিনা বা দেখতে পাচ্ছ কিনা বলো। সাইমা জাহান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে না সবকিছু কথাবার্তা? আব্দুল হামিদ কুতুবি, জি ভাই, ওকে। নাজিমুল হাসান ভাইয়া কি রাগ করছেন? না রে ভাই, রাগ করি নাই।
ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, আমরা হচ্ছে এই অঙ্কের মধ্যে ছিলাম। তো এখানে বলছিলাম আয়তন সমান হয় ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। উচ্চতা হচ্ছে কতটুকু, এই যে 10 মিটার। ক্ষেত্রফল কত, এটা কুয়াটা সাধারণত বৃত্তাকার হয়, কুয়ার মাথায় যে বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কি লিখতে পারবো দেখো, নিচে হচ্ছে 1800 আছে, উপরে হচ্ছে 1000, ইন্টু এর জায়গায় লেখা যাবে পাই আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 1 মিটার, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচটা কত, 10 মিটার। তাহলে এইচ এর, এখন তুমি বলবা যে আগে এইচ এর মান বসাইলেন আপনি 5, এখন এইচ এর মান কেন 10 বসাচ্ছেন? এখানে এইচ প্রাইম দিয়ে দিবা। এই এইচ প্রাইম দিয়ে কি বোঝাচ্ছে, এই এইচ প্রাইম দিয়ে বোঝাচ্ছে কতটুকু উচ্চতা পর্যন্ত পানি আছে। টোটাল আমার 10 মিটার উচ্চতার পানি আছে, বলে এইচ প্রাইমের মান হচ্ছে 10। বুঝছো? আর আগের যে এইচ ছিল সেটা ছিল ভর কেন্দ্রের সরণ বা ভার কেন্দ্রের সরণ বলতে পারো। ঠিক আছে, তাহলে এইচ প্রাইমের মান বসাইলাম 10, 9.8 ইন্টু 5। এখান থেকে তুমি হচ্ছে হিসাব করে দেখবা যে সামথিং, দাঁড়াও আনসার তোমার কাছে আছে, আনসার চলে আসবে তোমার। আনসার হচ্ছে 854.76 ওয়াট। 854.76, 854.76 ওয়াট, এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে আনসার। এখন যদি আমাকে অশ্ব ক্ষমতা বের করতে বলে, তাহলে অশ্ব ক্ষমতা কিভাবে বের করব? 854.76 ডিভাইডেড বাই 740, এটাকে ভাগ করে দিলে চলে যাবে অশ্ব ক্ষমতা এইচপি তে। বলো ঠিক আছে কিনা? স্যার আমাদের ক্লিয়ার স্যার, ওকে। ঠিক আছে, তাহলে কুয়া সংক্রান্ত অঙ্ক আসলে পারা যাবে, কুয়া রিলেটেড অঙ্ক পারা যাবে, তাই তো? পরের চ্যাপ্টারে চলে যাও, চ্যাপ্টার থ্রিতে দিয়ে আজকে শেষ করে দিব। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 থেকে তেমন প্রশ্ন তো পরীক্ষায় আসে না। স্যার মানে আমি বলছি আমার 855.21 আসছে। না, আরেকবার ক্যালকুলেশন করে দেখি, এটাই আসবে। র এর মান 1000 বসাবা, পাই এর মান বসাবা 3.1416, এইচ প্রাইমের মান 10, জি এর মান 9.8, এখানে 5, এটাই আসবে 854.76। 854 আর 55 একই জিনিস, বুঝছো? এটা নিয়ে টেনশনের কিছু নাই। 854 আর তোমার 55 আসছে, একই জিনিস। ওকে, চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে ঘূর্ণন গতি। এখান থেকে তেমন প্রশ্ন পরীক্ষায় আসে নাই। এফ ইকুয়ালস টু হচ্ছে 3x² 3xi+2j, 3xi + 2j। নিউটন বলের ক্রিয়াবিন্দুর অবস্থান ভেক্টর, এত নিউটন ইকুয়ালস টু এত নিউটন বলের ক্রিয়াবিন্দুর অবস্থান ভেক্টর, বলের ক্রিয়াবিন্দুর অবস্থান ভেক্টর আর ইকুয়ালস টু 2i + j - k।
2i প্লাস জে মাইনাস কে, 2i প্লাস জে মাইনাস কে হলে, 2i প্লাস জে মাইনাস কে হলে ওই বিন্দুতে টর্ক, হলে ওই বিন্দুতে টর্ক বের করতে হবে। টর্ক বের করতে পারবা কিনা? টর্ক, টর্ক কি হয়? টর্ক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ হয়। আনসার, টর্ক টাউ ইকুয়ালস টু কি হয়? আর ক্রস এফ হয়। আর ক্রস এফ। তাহলে টর্ক কিভাবে বের করি আমরা? ক্রস গুণন কিভাবে করি? আই জে কে, তারপরে প্রথমে হচ্ছে আর ভেক্টর, পরে এফ ভেক্টর। আর ভেক্টরের উপাংশগুলো এখানে লিখতে হবে। কত? 2 1 -1, 2 1 -1। তারপরে হচ্ছে এফ, এফ ভেক্টর কত দেখো? 3x, জে এর জন্য 2, কে এর কিছু নাই ফলে 0, কে এর কিছু নাই ফলে হচ্ছে কত? 0। 3x দিছে নাকি x এর কোনো মান দিছে? আচ্ছা, দেয় নাই। তাহলে এইটা এখান থেকে তুমি বের করো আই ক্যাপ, এই কলাম এই সারি বাদ যাবে, 1 × 0 গুণ করলে 0, ফর্মুলার মাইনাস 2 একে 2, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, পরেরটা হচ্ছে মাইনাস জে ক্যাপ, এই কলাম এবং এই সারি বাদ 2 0 0, ফর্মুলার মাইনাস, আর এখানে মাইনাস 3x, তার মানে টোটাল হয়ে যাবে প্লাস, পরেরটা হচ্ছে কে ক্যাপ, এই কলাম এই সারি বাদ 2 2 4, ফর্মুলার মাইনাস 3x গুণ করলে হচ্ছে 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2i ক্যাপ মাইনাস 3x জে ক্যাপ প্লাস 4 - 3x কে ক্যাপ। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, শেষ। সাজেদুল ইসলাম সাজেদ বলছে পারবো, গুড। পরে কৌণিকের সাথে রৈখিকের কিছু সূত্রের কিছু মিল আছে, বুঝছো? সূত্রগুলো একটু মনে রাখো। রৈখিকের ক্ষেত্রে আমরা কি লিখতাম? এফ ইকুয়ালস টু এম এ লিখি না? রৈখিকের ক্ষেত্রে এফ ইকুয়ালস টু এম এ লিখি, তারপরে হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লিখা যায়। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়ালস টু বিটি লিখা যায়। তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো লিখা যায়। তারপরে হচ্ছে ভরবেগ পি ইকুয়ালস টু এম বি লিখা যায়। আর কি লিখা যায়? ভি মাইনাস ইউ বাই টি লিখা যায়। এগুলা হচ্ছে রৈখিকে। কৌণিকে এগুলার ভার্সনটা কি হয়? এফ এর জায়গায় বসে টর্ক টাও ইকুয়ালস টু এম, ভরের জায়গায় বসে জড়তার ভ্রামক কৌণিক ত্বরণ আলফা। ভি ইকুয়ালস টু শেষ বেগকে কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ ইকুয়ালস টু আদি কৌণিক বেগ প্লাস আলফা টি। এস ইকুয়ালস টু বিটি, যেখানে এস দিয়ে সরণ বোঝায়, কৌণিক সরণ হচ্ছে থিটা, ইকুয়ালস টু বি হচ্ছে বেগ টাইমস টি। এখানে দেখো ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি? ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু আদি বেগ কি? ওমেগা নট স্কোয়ার প্লাস 2, এর জায়গায় বসবে আলফা, এস এর জায়গায় বসবে থিটা। পি ইকুয়ালস টু এম বি, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ পি ইকুয়ালস টু এম বি, কৌণিকের ক্ষেত্রে এল বসানো হয়, এল ইকুয়ালস টু এম এর জায়গায় বসে জড়তার ভ্রামক আই, বি এর জায়গায় বসে ওমেগা। এ ইকুয়ালস টু কৌণিকের ক্ষেত্রে আলফা, শেষ বেগ মানে হচ্ছে শেষ কৌণিক বেগ মাইনাস আদি কৌণিক বেগ ডিভাইডেড বাই টাইম। এই চারটা একটু মনে রাখো। ক্লাস কতক্ষণ হবে? আরো ক্লাস শেষ হয়ে যাবে এখন, এটাই শেষ। কয়টা চ্যাপ্টার হইলো? 3টা। ইয়া মাগু, 10টা কিভাবে শেষ করবো ভাই? পাইছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু ফাস্ট যাব, হ্যাঁ? আচ্ছা, কৌণিকের সাথে রৈখিকের এই সম্পর্কটা মনে রাখবা।
যে কোনো অঙ্ক যদি তোমাকে দেয় তাহলে তুমি আগে চিন্তা করবা যে রৈখিকে হইলে আমি কোন সূত্র বসাইতাম, সেটার কৌণিক ভার্সনটা বসাই দিবা, কাজ শেষ। যেমন একটা অঙ্ক দিই, দেখো অঙ্কটা হচ্ছে আচ্ছা রৈখিক কি বলে, গতিশক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ই কে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। কৌণিকের ক্ষেত্রে রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে হাফ, এম এর জায়গায় বসবে জড়তার ভ্রামক আই, বি এর জায়গায় বসবে ওমেগা স্কয়ার। তাহলে দেখো প্রশ্ন, ঘূর্ণনরত একটি বস্তুর জড়তার ভ্রামক। প্রশ্ন, ঘূর্ণনরত একটি বস্তুর জড়তার ভ্রামক 1.5 কেজি পার মিটার স্কয়ার, সরি কেজি মিটার স্কয়ার। বস্তুটিকে 5 সেকেন্ডে কৌণিক দ্রুতি 25 রেডিয়ান পার সেকেন্ড থেকে 50 রেডিয়ান পার সেকেন্ডে বৃদ্ধি করে ঘোরানোর জন্য কত টর্ক প্রয়োজন, এটা হচ্ছে প্রশ্ন। প্রথম কৌণিকেরটা কি লিখছেন স্যার, এটা টাউ, টর্ক টাউ। ঘূর্ণনরত একটি বস্তুর জড়তার ভ্রামক 1.5 কেজি মিটার স্কয়ার। বস্তুটিকে 5 সেকেন্ডে কৌণিক দ্রুতি 25 রেডিয়ান পার সেকেন্ড থেকে 50 রেডিয়ান পার সেকেন্ডে বৃদ্ধি করে ঘোরানোর জন্য কত টর্ক প্রয়োজন, এটা হচ্ছে প্রশ্ন। বুঝছো? এখন টর্ককে তুমি মনে মনে কি চিন্তা করবা, টর্ককে তুমি মনে মনে বল চিন্তা করবা, তাহলে বল বের করতে হবে। বল ইকুয়ালস টু তুমি কি জানো, এফ ইকুয়ালস টু এম এ জানো। এখন এইটাকে তুমি কৌণিকে রূপান্তর করো, তাহলে এফ ইকুয়ালস টু এম এর কৌণিক ভার্সন কি, টর্ক টাও ইকুয়ালস টু আই আলফা। এখন আই দেখো তো জড়তার ভ্রামক তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তার মানে আই এর কাজ তোমার শেষ, বাকি আছে কি আলফা, লাগবে। আলফার রৈখিক ভার্সন কি, এ না ত্বরণ না, তাহলে এ যদি রৈখিক ভার্সনে চাইতো তাহলে তুমি এ কিভাবে বের করতা, এ ইকুয়ালস টু লিখতা বি মাইনাস ইউ বাই টি। এখন কৌণিকেরটাকে তুমি লিখো, তাহলে আলফা ইকুয়ালস টু কি লিখবা, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টাইম। বুঝতে পারছো? তাহলে তুমি লিখো, আনসারে লিখো কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে শেষ বেগ কত, এই যে দেখো 50, আর আদি বেগ কত ছিল 25, কত সময়ে 5 সেকেন্ড সময়, 5 দিয়ে ভাগ করো তাহলে 25। তাহলে আনসার আসতেছে 5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? 5 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং টর্ক টাও ইকুয়ালস টু কি হয়, আই আলফা। টাও এর মান কত 1.5 ইন্টু আলফার মান হচ্ছে 5, 5 15 75, 7.5। হয়েছে? টর্কের একক কি, টর্ক টাও ইকুয়ালস টু আর ক্রস এফ হয়, আর এফ। তাহলে একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে নিউটন মিটার। তাহলে এই হচ্ছে ঘটনা, টর্ক এভাবে তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আর এই যে এখান থেকে তোমরা বাকিগুলা দেখে নিও বইয়ের মধ্যে যদি থাকে, হ্যাঁ। এই যে এই রিলেটেড ফর্মুলা গুলা তুমি বসাইলে কোনো না কোনো ভাবে আনসার চলে আসতে পারে। এই যে এরকম প্রশ্ন করে আর কি। আচ্ছা একটা প্রশ্ন লিখো, হোমওয়ার্ক লিখো, একটা প্রশ্ন লিখো। প্রশ্ন লিখো, একটি বৈদ্যুতিক পাখা আরপিএম, দেখো 30 আরপিএম বেগে ঘুরছে। আরপিএম
এটা ওমেগার একটা একক, এটা থেকে রেডিয়ান পার সেকেন্ডে আনতে হইলে 2π/60 দিয়ে গুণ করতে হয়, 2π/60 দিয়ে গুণ করতে হয়, মনে রাখবা। তাহলে ওমেগা ইকুয়ালস টু কত হবে? 30 ইন্টু 2π/60 রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো? তাহলে প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা 30 আরপিএম বেগে ঘূর্ণায়মান। এসএচ রিফাত বলছে 7.5 আনসার। ইয়েস। রিজাউল ইসলাম সাজেদ, ইয়েস, তোমাদের আনসার ঠিক আছে। একটি বৈদ্যুতিক পাখা 30 আরপিএম বেগে ঘুরছে। একটি বৈদ্যুতিক পাখা 30 আরপিএম বেগে ঘুরছে। সুইচ অফ করার সুইচ অফ করার 3 সেকেন্ড পর পাখাটি থেমে যায়। সাজেদুল ইসলাম বলছো ভাই সূত্র প্রমাণ পড়াবেন না? না ভাই, এখানে সূত্রের প্রমাণ পড়াবো না, থিওরি ক্লাসগুলো তোমার নিজে করতে হবে। আর যারা পেট বেঁচে আছে তারা তো পেট বেঁচে অলরেডি করে ফেলছে। তাহলে একটি বৈদ্যুতিক পাখা 30 আরপিএম বেগে ঘুরছিল, সুইচ অফ করার 3 সেকেন্ড পর পাখাটি থেমে যায়। সুইচ অফ করার 3 সেকেন্ড পর পাখাটি কি হয়? থেমে যায়। বুঝছো? সুইচ অফ করার 3 সেকেন্ড পর পাখাটি থেমে যায়। প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, পাখাটিকে থামানোর জন্য কত টর্ক প্রয়োজন? পাখাটিকে থামানোর জন্য কত টর্ক প্রয়োজন? লিখতেছো? পাখাটিকে থামানোর জন্য কত টর্ক প্রয়োজন? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে? থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে? এই দুটো হচ্ছে হোমওয়ার্ক। লিখছো? লেখা শেষ হইলে বলো, ক্লাস শেষ করে দিব আজকে। লেখা শেষ? থামার পূর্বে পাখাটি আর কতবার ঘুরবে, আর পাখাটি থামাতে প্রয়োজনীয় টর্ক কত, এই দুইটা হচ্ছে প্রশ্ন। যারা নোট করছো, নোটগুলা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে, সরি গ্রুপে, ফেসবুক গ্রুপে তুমি তোমার নাম লিখে, কলেজের নাম লিখে, কোর্সের নাম লিখে পোস্ট করে দিবা, তাহলে হোমওয়ার্ক গুলো আমি চেক করে নিব। ওকে? আর থিওরেমের ক্লাসগুলো বলছিলাম, ইউটিউবে যদি যাও, তুমি ইউটিউবে গিয়ে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করবা। ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট লিখে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবা। ওখানের মধ্যে সবগুলা সূত্র দেওয়া আছে, মানে সবগুলা থিওরির প্রুফ দেওয়া আছে, মানে সবগুলা থিওরেম গুলো আছে। সেম নামে হচ্ছে ফেসবুক পেজ, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এবং ইউটিউব চ্যানেল সেম নামে। আর হোয়াটসঅ্যাপে যদি হচ্ছে কেউ পেইড কোর্স সংক্রান্ত কোনো কিছু জানতে চাও, তাহলে আমার সাথে যোগাযোগ করবা 01759672989, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। ওকে? তাহলে ভালো থাকো, পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকো, আল্লাহ হাফেজ।